না, আমরা স্টার্ট করছি এখান থেকে। সো আই হ্যাভ বিন ওয়েটিং। ওদের মেসেজও দিলাম সো স্টার্ট করার আগে। সো আমরা ঠিক আমাদের আজকের টপিক তিনটা যেটা আমরা গত ক্লাসে অ্যানাউন্স করেছিলাম। সো আমরা একটু কুইকলি ট্রাই করব IS 8 এবং IS 10 এই দুইটা একটু থিওরিটিক্যাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং মোস্টলি এখানে আসলে অত টেকনিক্যাল খুব একটা ডিটেলস নাই। ইন অ্যাডিশন টু এফআর যেটা আমরা শিখে আসছি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে। সো অলমোস্ট কনসেপ্ট গুলো আপনারা রিকল করতে পারবেন। আই বিলিভ এখানে খুব বেশি চ্যালেঞ্জ থাকবে না, যদি থাকে অফকোর্স আমরা ডিসকাশন করে সে ওভারকাম করে রিজলভ করে তারপর আমরা IS 37-এ যাবো ইনশাল্লাহ। সো IS 8 এর ব্যাপারে আমরা ঠিক যে কথাটা বলছিলাম যে একটু দেখেন যে এটার একটা ওভারঅল ওভারভিউ আছে। সো এখানে ওভারভিউটা যদি আমি দেখি, ফার্স্ট অফ অল IS 8 এর নামটার মধ্যেই হচ্ছে আমার পুরো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কনসেপ্টটা আছে। আহ, নামটার মধ্যে বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে IS 8 ইটসেলফ, এটার টাইটেলটা যদি আমরা দেখি অ্যাকাউন্টিং পলিসিস, অ্যাকাউন্টিং এস্টিমেটস অ্যান্ড এরর্স। সো এই তিনটা জিনিস যদি আমরা মোটামুটি কভার করি, এখানে এই জিনিসগুলো দেওয়া আছে। জাস্ট আমরা একটু স্ট্রাকচার করে রেখেছি। সো এই তিনটা কভার করলে আমরা মোটামুটি ভাবে IS 8 এর ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো একটু যদি দেখেন যে আসলে কি কি জিনিস আমরা এখানে কভার করব, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং পলিসি, যেটা আমরা আগেও দেখে আসছি যে অ্যাকাউন্টিং পলিসি বলতে কি বুঝি এবং আমরা অ্যাকাউন্টিং পলিসি কিভাবে চুজ করি, এটা চেঞ্জ করার কি কি ওয়ে আছে এবং সেটা চেঞ্জ করলে ইম্প্যাক্টটা কি পড়ে, এইটা একটা। আর আরেকটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এস্টিমেট। অ্যাকাউন্টিং এস্টিমেট কি, এটার ডেফিনেশন কি, অ্যাকাউন্টিং এস্টিমেট কখন চেঞ্জ করা যায় এবং চেঞ্জ করলে এইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি কি ইম্প্যাক্ট পড়ে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সেটাও আমরা এখান থেকে দেখব। অ্যান্ড ফাইনালি আমরা যে এররটার কথা বলছি, দ্যাটস নট আওয়ার কারেন্ট ইয়ার এরর্স, এটা একটা প্রায়র পিরিয়ড যদি কোনো এরর্স থাকে সেইটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করব এবং সেটার ট্রিটমেন্টটা কি হবে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। সো দোজ আর দ্য থ্রি কোর এরিয়া আন্ডার IS 8। এখন আমরা যদি ঠিক এই জায়গাটা থেকে একটা একটা করে ডেফিনেশন গুলো ভালো করে ক্লিয়ার হই, তাহলে আর আমাদের এখানে আসলে খুব একটা কমপ্লিকেটেড কোনো পার্ট বাকি থাকে না। তো আমরা যদি ডেফিনেশনটাতে শুরু করি যে আমাদের অ্যাকাউন্টিং পলিসি বলতে আসলে কি বুঝি, আমাদের অ্যাকাউন্টিং পলিসির মেইন ডেফিনেশনটা কি। সো এটা আমরা ঠিক যে কথাটা বলছিলাম একটু আগে যে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা সর্ট অফ লাইক আ বেসিক ফ্রেমওয়ার্কের সাথে কানেক্টেড, কেননা এটা স্পেসিফিক্যালি আমার IS 8 এর অনেক ইম্প্যাক্ট আদার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে থাকে। সো এটা একটা জেনারিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আমার লাইক কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে খুব বেশি কানেক্টেড। এবং আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা দেখে আসছি সেটা হচ্ছে কম্পেয়ারেবিলিটি। সেটার সাথে এই IS 8টা ইজ ভেরি ভেরি কানেক্টেড অ্যান্ড ভেরি ভেরি রিলেটেড একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সো আমরা আসি আমাদের ডেফিনেশনে, যেটা বলছিলাম যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং পলিসিস। সো আমরা কম বেশি সবাই আন্দাজ করতে পারি যে এটা আসলে পলিসি বলতে আমরা কি বুঝি। ফার্স্ট অফ অল, পলিসি যেটা একটা কোম্পানির একটা পার্মানেন্ট সর্ট অফ ডকুমেন্ট, একটা পার্মানেন্ট সেট অফ রুলস, প্রিন্সিপালস, যেইটা ফলো করে তারা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে এবং প্রেজেন্ট করে। সো দ্যাট ইজ দ্য সিম্পল থিং, যে এটাকে আমরা কয়েকটা ওয়ার্ড দিয়ে এটাকে মনে রাখতে পারি, কয়েকটা টার্ম দিয়ে এটাকে আমরা মনে রাখতে পারি যে অ্যাকাউন্টিং পলিসি ইজ আ প্রিন্সিপালস, অ্যাকাউন্টিং পলিসি ইজ আ বেস, কনভেনশন, rules and practices applied in preparing and presenting financial statements. So এইটা মোস্টলি রিলেটেড হচ্ছে আমাদের ওই রেকগনিশন, মেজারমেন্ট অ্যান্ড রিরেকগনিশন এর সাথে। লাইক আমরা আমাদের কোন একটা এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রেকগনিশন ক্রাইটেরিয়া ঠিক যেই স্ট্যান্ডার্ড অনুযায়ী অথবা যেই গাইডলাইন অনুযায়ী আমরা আসলে রেকগনাইজ করি, ক্লাসিফাই করি, প্রেজেন্ট করি, এই ব্যাপারটাই বেসিক্যালি আমরা যদি বলি যে অ্যাকাউন্টিং পলিসি থেকে এটা আসলে এক্সট্রাক্টেড। সো অ্যাকাউন্টিং পলিসি একটা কোম্পানির জন্য খুবই পার্মানেন্ট নেচার অফ একটা রুলস, পার্মানেন্ট নেচার অফ একটা প্রিন্সিপালস অর কনভেনশনস, যেটা ফলো করে তারা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আসলে প্রিপেয়ার করে। তো এখানে আমরা যদি একটু এটার এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করি, আমরা যে কারণে আসলে সবসময় আমাদের স্টাডি হাবের ওই জায়গাটা থেকেও আমরা আমাদের এই স্লাইডটাও একটু ফলো করার ট্রাই করি, তার একটা বড় কারণ হচ্ছে আপনারা যদি দেখেন এখানে
অ্যাকাউন্টিং পলিসির একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা অ্যাকাউন্টিং পলিসি বলতে আসলে কি বুঝি। যেমন আপনারা যদি দেখেন যে আমরা IS2 অলরেডি পড়ে আসছি, তারপর হচ্ছে আমরা IS20 অলরেডি পড়ে আসছি, তারপর আমরা IS40 অলরেডি আমরা পড়ে আসি। সো এই প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যে আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কিছু স্পেসিফিক প্রিন্সিপাল ছিল, পলিসি ছিল। যেমন IS2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা দুইটা পলিসি এখানে দেখে আসি। একটা হচ্ছে আমি ফিফো ইউজ করব না ওয়েটেড অ্যাভারেজ এইটা ইউজ করব। এটা ইটস আ চয়েস অফ অ্যাকাউন্টিং আচ্ছা পলিসি। স্যার, আমরা কি IS8 আগে পড়ি নাই? সরি, IS8টা কি আমরা আগে পড়ি নাই? আমাকে তো লাস্ট ক্লাসে আপনারা এটাই বললেন যে এটা পড়া হয় না। আমি শিওর না, আমার মনে ছিল যে আমি আমি মনে হয় ছিলাম না, বাট আমরা IS16 শুরু করার আগে আমরা মনে হয় IS8 পড়ে ফেলছি স্যার। কারণ আমার আমা- মনে আছে আমরা ক্লিয়ারলি যে আমরা এগুলো নিয়ে ডিসকাস করছি। আমারও আমারও গত ক্লাসে আমার মনে হচ্ছিল এই জিনিসটা। আমি একটু প্রিভিয়াস আমি লেকচারে আসলে যাই। স্যার ও ক্লাসে লাস্টের দিকে ছিলাম না, তো থাকতে পারি নাই, আচ্ছা, এই জন্য আমি 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 আসলে আমি 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 একটু তাহলে IS16 এর ঠিক আগের ক্লাসগুলো দেখলেই হোপফুলি বুঝতে পারবো, কেননা ঠিক আপনি জি যে স্যার, আমি কথাটা মাত্রই হচ্ছে আপনার চ্যানেলে ঢুকলাম, চ্যানেলে ঢুকে আপনার আপলোডেড ভিডিওস গুলো দেখলাম। এই যে হচ্ছে আপনার IS8 এন্ড IS16 পার্ট 1 ওকে, এটা আমি আমি আপলোডেড আছে এখান থেকে দেখলেও বুঝতে পারবো। Yes, 2 weeks ago. sorry, just 2 weeks ago. So I just got wrong instruction last class এ. Okay, thank you, Talha. So তাহলে আমরা এখান থেকে আর আসলে এটা কন্টিনিউ না করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে খুব স্মুথলি দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আজকে শেষ করতে পারবো। সো আই ওয়াজ ইন রাশ, মানে আমার কেন জানি মনে হচ্ছিল যে IS8, IS10, IS37 একদিনে শেষ করতে গেলে একটু ব্রেক পেতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কনফার্মেশন। কেননা আমি যে জায়গাটাতে কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে, এটার কারণ হচ্ছে আমার এফআরএও তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো থাকে। তো এই জন্য আমি অনেক সময় যেটা হয় এই বেসিক স্ট্যান্ডার্ড গুলো যেটা এফআরএও ছিল এবং এসবিআর এও ছিল, আমি আপনাদের কাছ থেকে একটা কনফার্মেশন নেই, যেটা গত ক্লাসে আমার নেওয়া হয়েছিল। যে আমি লাস্টের দিকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদেরকে IS8 শেষ করা হয়েছে এগুলো। সো সামহাউ আই গট টু নো যে না, এটা হয়নি। সো দেন আই ডিসাইডেড। সো থ্যাংকস আ লট তালহা। আমরা তাহলে ঠিক পরের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা চলে যাই, IS10। সো এইটাতে আর সময় না দেই। নাও আই ক্যান স্মুথলি কমপ্লিট IS10 and IS37. সো বেসিক্যালি IS10 টা আমরা আগে কভার করব। IS10 এর ব্যাপারে এখানে একটু খেয়াল করে দেখেন যে একটা সুন্দর ওভারভিউ দেওয়া আছে। সেটা হচ্ছে IS10 এর যে ফার্স্ট কথাটা, ডেফিনেশনটা, যেটাকে আমরা বলি ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। সো হোয়াট ইজ ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, এটা আমাকে ফার্স্টে ভালো করে জানতে হবে। এবং এটা যখন আমি ভালো করে বুঝবো, ভালো করে জানবো, তখন এটার জন্য আমার আসলে বাকি পয়েন্ট গুলো অটোমেটিক্যালি আমাকে লিড করতে খুব হেল্প করবে। সো IS10, it's about events after the reporting period. So before starting the part of events after the reporting period, আমি আপনাদের থেকে একটু যদি জানি যে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং, লাইক দুইটা জিনিস। একটা হচ্ছে রিপোর্টিং পিরিয়ডটা কি বলি আমরা, রিপোর্টিং পিরিয়ড বলতে আসলে কি বুঝি। আরেকটা হচ্ছে ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড কি। সো দুইটি একটু আমাকে ফার্স্ট এরটা আপনারা ইজিলি আই বিলিভ বলতেই পারবেন, এটা নিয়ে খুব কনফিউশন হওয়ার কথা না। বাট পরেরটার ব্যাপারে আমি একটা আপনাদের কাছ থেকে ভালো একটা পেতে চাই। সো ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড বলতে আসলে কি বুঝি একটু আমাকে বলি। সরি, রিপোর্টিং পিরিয়ড কি এটা আগে আমরা বলি। রিপোর্টিং পিরিয়ড। স্যার, যে ফাইন্যান্সিয়াল পিরিয়ডের উপর ডিপেন্ড করে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো প্রিপেয়ার করা হয়। সো ইউজুয়ালি 1 বছরের যে পিরিয়ড। yeah, so so the sorry, ভাগ্নের আসছিল, the period for which we prepare our financial statement, right? Or the closing ডেট, যেটা আমরা বলি আসলে, মানে আমরা একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা ক্লোজিং ডেটটাকে আসলে রিপোর্টিং পিরিয়ড বলি। অথবা ঠিক আমরা যেই রিপোর্টিং পিরিয়ডের জন্য অথবা যেই পিরিয়ডের জন্য আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, ইউজুয়ালি ফর 1 year, 12 month,
এইটার ঠিক রিপোর্টিং ডেট যেটাকে আমরা বলি অথবা রিপোর্টিং পিরিয়ড যেটাকে আমরা বলি ক্লোজিং ডেটটাকে আমরা বলি। সো সে ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যদিও বাংলাদেশের পার্সপেক্টিভ ডিফারেন্ট হয়, 31st ডিসেম্বর এটা হচ্ছে আমার রিপোর্টিং পিরিয়ড। সো আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব ফর দ্য ইয়ার এন্ড অর অ্যাজ অ্যাট 31st ডিসেম্বর 20x9x10 হোয়াটএভার, যেটা আমরা আমাদের রিপোর্টিং পিরিয়ড অনুযায়ী হয়। সো এটা হচ্ছে আমার রিপোর্টিং পিরিয়ড। নাও আমাকে একটু বলেন, আপনারা একটু আমাকে একটা আইডিয়া দেন, what is like events after the reporting period, like what do you mean by events after the reporting period, EARP, events after the reporting period, anyone please? স্যার আমার এই যে তানজিম ভাই যেটা বললো ওকে, তানজিব ভাই হচ্ছে আমাদের সাথে কথা বলতে 3 চায় না। months ওকে, রিপোর্টিং পিরিয়ড অর এরপর 3 months ইভেন্ট যেটা অকার করে না, 3 months আসলে ইট ইজ নট দ্যাট মাচ ডিফাইন, বাট একটা জিনিস তো ক্লিয়ার, লাইক দোজ ইভেন্টস is arising or after the reporting period. Here 31st December, right? এটা কি আমরা বলতেছি আসলে যে আমাদের রিপোর্ট, সরি ইয়ার, নো ইটস ফাইন, নো প্রবলেম। ওকে, সো তার মানে আমরা ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড বলতে যে কথাটা বলতে চাই অথবা আমরা যে কথাটা বোঝাতে চাই সেটা হচ্ছে যেই ইভেন্টস গুলো আসলে রিপোর্টিং পিরিয়ডের পর হয়, মানে রিপোর্টিং পিরিয়ডের পর হয়তো বা ঘটে যেটাকে ঘটনাটা, বাট এখানে এই কথাটা দিয়ে আসলে আমরা এত ক্লিয়ার একটা কি বলে ইন্ডিকেশনস অথবা ক্লারিফিকেশন পাই না যে এটাকে আমরা কতদিন পর্যন্ত ধরবো। সে ফর এক্সাম্পল আমরা যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, হোয়াট ইজ দ্য জার্নি অফ দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসলে কেন প্রিপেয়ার করি? Ultimately we prepare the financial statements for our main user like internal users. এখন এই financial statement internal user বলতে কারা? Because we are the management team, we are managing the company, we are managing running the business, but that management is appointed by the shareholders, right? Like in uh, on behalf of shareholders we are running the company. So that means আমি যে financial statementটা prepare করলাম, that financial statement has to be endorsed by, has to be verified by an auditor, right? So এই অডিটরের আমরা যে প্রসিডিউরটাকে বলি অডিট প্রসিডিউর, অথবা আমার ওই অডিটরের ফাইনাল যেই রিপোর্টটা সাইনিংটা, এটাকে আমরা বলি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিট রিপোর্ট। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, ঠিক আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা অডিট করে ফেলি, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার এবং অথরাইজড করার যে ডেটটা, এই ডেটটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কেননা ঠিক এই অথরাইজেশন ডেটের পর, অথবা আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ডিভিসি যেমন আমরা নতুন করে জানি বাংলাদেশে এখন ডিভিসি পড়ার পর ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর কোনো কিছু অ্যামেন্ড করা যায় না, পসিবল না, চেঞ্জ করা যায় না, দেন ডিভিসি চেঞ্জ করতে হয়, ইটস আ হিউজ প্রসিডিউর। সো সেই ক্ষেত্রে আমরা এক কথায় যদি বলি যে আমরা ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড বলতে সেই পিরিয়ড গুলোর কথাই বলি যে পিরিয়ড গুলো আমার রিপোর্টিং পিরিয়ডের পরে ঘটবে, বাট টিল আমার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর অথরাইজড ফর ইস্যুস অ্যাট এজিএম, মানে আমার ওইটা আমার শেয়ার হোল্ডার মিটিং এ, অ্যানুয়াল জেনারেল মিটিং এ ইস্যু করার আগে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অথরাইজড করা হয়, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যে এন্ডোর্স করা হয়, অ্যাপ্রুভ করা হয়, সেই ডেটটাকে আমরা বলতেছি ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। তার মানে আমরা একটা টাইমলাইন দেখি, এই টাইমলাইনটা দেখে আমরা ডিসিশনটা নেই যে আসলে এই ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, দ্যাট মিনস IS10 এর স্কোপটা কতখানি, স্কোপটা কতটুকু। খেয়াল করে দেখেন, আমরা এখানে একটা টাইমলাইন আঁকার ট্রাই করেছি। এটা হচ্ছে বেসিক্যালি রিপোর্টিং পিরিয়ড যেদিন থেকে শুরু হয়, স্টার্টিং অফ দ্য রিপোর্টিং পিরিয়ড, আর এটা হচ্ছে আমার ব্যালেন্স শিট ডেট, যেটা আমার রিপোর্টিং ডেট। এই যে এই যে এর মধ্যে যে ইভেন্টস গুলা হয়, খেয়াল করে দেখবেন এর মধ্যে যে ইভেন্টস গুলা হয়,
এই ইভেন্টস গুলা কিন্তু আমার নর্মাল অকারিং একটা ইভেন্টস, যে ইভেন্টস গুলো আমরা আমাদের এক্সিস্টিং আদার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে কভার করি, যেটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্যই বেসিক্যালি এই ইভেন্টস গুলাকে, এই ট্রানজেকশন গুলাকে আমরা ইউজ করি। বাট আমরা যে কথাটা বলছি, এই কথাটা হচ্ছে আইএস 10, দ্যাট ইজ ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। মানে হচ্ছে এই ব্যালেন্স শিট ডেট, এই টাইমলাইনের পর কোন ডেট পর্যন্ত আমরা এটাকে আইএস 10 এর স্কোপের হিসাবে বলবো। সো আমরা আমাদের এই রিপোর্টিং ডেট থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথরাইজড ফর ইস্যু, এই যে ডেটটা, এই ডেটটাকে আমরা বলতেছি হচ্ছে ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, যে কথাটা আমি একটু আগেই বললাম। তার মানে এইটুকু পিরিয়ড পর্যন্ত আমরা বেসিক্যালি কভার করছি হচ্ছে আমাদের আইএস 10। দ্যাট মিনস ঠিক যেই ডেটে আমার অডিট রিপোর্ট, ফাইন্যান্স স্টেটমেন্ট অথরাইজড হয়ে যাচ্ছে, এর পরের কোনো ইনফরমেশন, এর পরের কোনো ইভেন্টসকে আমরা আইএস 10 বলছি না। এর পরের ইভেন্টস গুলো আমার পরবর্তী বছরের জন্য রেলেভেন্ট, পরবর্তী বছরের জন্য এটা আমার নর্মাল ইভেন্টস। সো দ্যাট ইজ কল আওয়ার ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। তার মানে এই ইভেন্টসটা কখন হবে, আমি এটা কেন এত ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, কেননা এটা আপনারা রিয়েল লাইফে অনেক ফেস করবেন। আপনারা যখন রিয়েল লাইফে আপনাদের যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করা থেকে শুরু করে আপনি যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, বিশেষ করে আপনি যখন কোনো প্রভিশন রাখবেন, আপনি যখন অডিট ফি এর জন্য কোনো প্রভিশন রাখবেন, কোনো এরর কারেক্ট করবেন, কোনো ফ্রড কারেক্ট করবেন, এই প্রত্যেকটা জিনিস দ্যাট উইল কাম আন্ডার আইএস 10, ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু হ্যাভ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অন what is the meaning of events after the reporting period. So events after the reporting period, it covers the date from the reporting date till the financial statements are authorized for issue. So that is the meaning of events after the reporting period. এইটা আমাকে আগে ক্লিয়ার করেন যে এই টার্মটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, যে ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড বলতে আমরা আসলে কি বুঝতেছি, এবং এইটার ডেফিনেশনটা আমাদের ক্লিয়ার কিনা, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টেকনিক্যাল থিং। এইটা আমরা বুঝতে পারলে বাকি পয়েন্টগুলো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো, সেখানে আমার আর কোনো প্রবলেম ওইরকম ভাবে থাকবে না এবং থাকে না ইউজুয়ালি। সো আমাকে একটু এটা কনফার্ম করেন যে ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড আমরা বুঝতে পারলাম কিনা প্রপারলি, প্লিজ। জি স্যার, ক্লিয়ার। সো আমি খুব আস্তে করে এই কথাটা বলার চেষ্টা করেছি স্পেসিফিক্যালি, এবং আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে এর আগেও হয়তোবা এফআরএ আপনারা এই ব্যাপারটা জেনেছেন, বাট স্টিল আমাদের আইএস 10 এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। আমাকে আগে এটা বুঝতে হবে যে আমার ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড বলতে আমরা আসলে কি বুঝি। So আমরা ঠিক যে জায়গাটাতে ছিলাম ওইখানে আমরা আসছি। এখন আমরা আগে এটাকে ভালো করে ডিফাইন করলাম যে ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড বলতে আমরা কি বুঝলাম, এটার ডেফিনেশনটা কি এবং কতটুকু এরিয়া কভার করে আইএস 10 এর স্কোপে। এখন এই যে এই সময়ে যে ইভেন্টস গুলো হবে, এই সময়ের মধ্যে যে ইভেন্টস গুলো ঘটবে, সেই ইভেন্টস গুলাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি। খেয়াল করে দেখেন, এই ইভেন্টস গুলাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি। একটাকে আমরা বলি অ্যাডজাস্টিং ইভেন্ট, আরেকটাকে আমরা বলি নন অ্যাডজাস্টিং ইভেন্টস, এবং ব্র্যাকেটে আপনি লেখা দেখতেই পাচ্ছেন যে দোজ আর ডিসক্লোজড অনলি, ডিসক্লোজারের জন্য। এখন আমি বিফোর আইডেন্টিফাইং দ্য অ্যাডজাস্টিং অর নন অ্যাডজাস্টিং ইভেন্ট, বাট এমনি আপনাদের থেকে এটার আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডজাস্টিং ইভেন্ট, মানে অ্যাডজাস্টিং ইভেন্টস বলতে আমরা আসলে কি বুঝতেছি, হোয়াট ইজ দিস। স্যার, যে ইভেন্টগুলোর জন্য আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যামেন্ড করা লাগবে। সেটা কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা কি নেক্সট ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না কারেন্ট ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? কারেন্ট ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে ঠিক আমরা যে কথাটা বলছিলাম যে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব যে এটা আইএস 10 এর স্কোপ কতটুকু কভার করে, দ্যাট উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড। নাও আওয়ার জব ইজ টু আইডেন্টিফাই এই ইভেন্টস গুলোর মধ্যে কোন কোন ইভেন্টস আমার এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কে অ্যামেন্ড করতে হবে, আর কোন ইভেন্টস গুলো আমার এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে কোনো ইম্প্যাক্ট নাই, সেটা আমাকে আমার এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এফেক্ট করবে না, অ্যামেন্ড করতে হবে না। বাট এটা অনেকে আমরা একটু ভুল করি, অথবা অনেকে আমরা এই জাস্টিফিকেশনটা দেওয়ার সময় বলে দিই যে ইট উইল নেভার বি অ্যাডজাস্টেড, হুইচ ইজ দ্য রং স্টেটমেন্ট।
that should be adjusted with our next year financial statements, মানে আমি যখন next year financial statement করব তখন next year এর জন্য কিন্তু এটা আমার normal transactions, normal একটা event, so that will be covered in next year financial statement. So that is the definition of adjusting events. And adjusting events এর ব্যাপারে আমরা যে কথাটা বললাম, যে ইভেন্টস গুলো, আমি আবারও বলছি, যে ইভেন্টস গুলো, এগুলা কিন্তু প্রত্যেকটা ইভেন্ট এটা ঘটতেছে হচ্ছে ইয়ার এন্ডের পর, অ্যাবসলিউটলি, বাট অথরাইজড হওয়ার আগে। বাট ওই ইভেন্টস গুলোর এক্সিস্টেন্স, ওই ইভেন্টস গুলোর ইম্প্যাক্টটা আমার আমার এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রয়ে গেছে। দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু অ্যাডজাস্ট আওয়ার এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটার একটা পারফেক্ট এক্সাম্পল আমরা যখন IS2 পড়েছিলাম তখন আমরা এটা নিয়ে একটু কথা বলেছিলাম, যদি আপনাদের কারো মনে থাকে যে IS2 এ ইনভেন্টরির ওইখানে একটু আমরা একটা এক্সাম্পল চেষ্টা করি বলার জন্য, যে আমরা যখন ইয়ার এন্ডে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করি, আমরা কিভাবে ভ্যালুয়েশনটা করি, যে IS2 অনুযায়ী ক্লোজিং ইনভেন্টরি শুড বি ভ্যালুড অ্যাট লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরভি, যে আমার এনআরভি এবং কস্ট এটার মধ্যে যেটা লোয়ার সেটাই হবে হচ্ছে আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু। So we consider the cost is $10 and NRV, of course, usually generally NRV would become higher than the cost. So we identified the estimated NRV was $15 and we have considered $10 per unit for valuing our closing inventory. But what happened after the reporting period? Suddenly the inventory got damaged or obsolete, and that is the reason the net realizable value NRV of that inventory came down like below $10 and it came down to $8, say for example. Now my question is, এই অবসোলেটটা হয়েছে হচ্ছে or এই ড্যামেজটা হয়েছে হচ্ছে রিপোর্টিং পিরিয়ডের পর, সে ফর এক্সাম্পল 7th of February or like 7th of February the next year. Now my question is to you guys, যে আমি তো অলরেডি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করে ফেলছি এবং ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অলরেডি রেকর্ড করা হয়ে গিয়েছে। নাও আমার এই ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটাকে কি আর অ্যামেন্ড করতে হবে কিনা, করা উচিত কিনা? স্যার ইয়ার এন্ডের আগে তো আমার ওইরকম কোন ইন্ডিকেশন ছিল না যে আমার রিপোর্টিং ডেটের আগে তো আমার ইন্ডিকেশন ছিল না যে আমার ইনভেন্টরি ভ্যালু কমবে অথবা অবসলিট হয়ে যাবে নাকি। এগ্রিড, বাট আমি যখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন ইয়ার এন্ডে আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু এনআরভিটাকে কনসিডার করলাম, এই এনআরভিটা কি আমার অ্যাকচুয়াল সেলিং প্রাইস ছিল না এস্টিমেটেড সেলিং প্রাইস ছিল? এস্টিমেটেড। তো আমি যখন এস্টিমেট করছি অবশ্যই তাহলে আমি এস্টিমেটটা প্রপারলি করি নাই, কারণ এটা আমি নেক্সট ইয়ারেই যে আমার ইনভেন্টরিটা অবসোলেট হয়ে যাচ্ছে সেটা তো আমরা অফকোর্স কনসিডারেশনে আনি নাই। সেটা যদি না এনে থাকি, হোয়াট উড হ্যাপেন, আমার ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কি হয়ে যাবে? ওভারস্টেট হয়ে যাবে। জি ওকে, সো যদি ওভারস্টেট হয়ে যায় তাহলে আমরা প্রুডেন্স কনসেপ্টে যে জিনিসটা বলে আসছিলাম যে আমার অ্যাসেট ওভারস্টেট হওয়া যাবে না, প্রফিট ওভারস্টেট হয়ে যাবে না, তাহলে ওই জিনিসটা কি আমার ফেথফুল রিপ্রেজেন্টেশনের সাথে এফেক্ট করতেছে না? যে আমি যদি এখন ইনভেন্টরি ভ্যালুয়েশন আগেরটাতেই রাখি, যদি আমি চেঞ্জ না করি, তাহলে আমার ইনভেন্টরি ভ্যালুয়েশন তো ঠিক আগের অ্যামাউন্টই থাকবে, ইজন্ট ইট? জি সো ডু ইউ থিঙ্ক যে এটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ফেথফুল করবে? আই এগ্রি যে ইন্ডিকেশন ছিল না, বাট ডু ইউ থিঙ্ক যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখন ট্রু অ্যান্ড ফেয়ার ইন টার্মস অফ ফেথফুল রিপ্রেজেন্টেশনটা কি মনে হবে এটা? না। ইউ গট দ্য পয়েন্ট? আই এগ্রি যে এটার ইন্ডিকেশন হয়তো বা ছিল না, বাট এটা তো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যালেন্স শিটে আছে অ্যামাউন্টটা। আমি আরেকটা এক্সাম্পলে যাই, আমরা হয়তো বা একটু লাইভ এক্সাম্পলে যাই, এটা বুঝতে ইজি হবে যে আহ, এটা অফকোর্স অ্যাডজাস্ট করতে হবে, দ্যাটস দ্য ফাইনাল ডিসিশন দ্যাট উই মেড, এটা বুঝতেই পারছি যে এটা ইন্ডিকেশনটা কি করে আমাকে। সো আরেকটা এক্সাম্পল আমরা যদি বলি, সে ফর এক্সাম্পল কোন একটা পার্টিকুলার কাস্টমারের কাছে আমি $5 লাখ পেতাম, হ্যাঁ, তো আমি $5 লাখ যে পেতাম ইয়ার এন্ডের মধ্যে আমার ওই $5 লাখ আমরা অফকোর্স
আমার রিসিভেবল হিসেবে দেখাইছে, যেহেতু আমি পাবো আমার কাস্টমারের কাছ থেকে। বাট আফটার দ্য রিপোর্টিং ডেট, বাট বিফোর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অথরাইজড, that particular customer got bankrupt, or that particular customer like maybe passed away, মরে গেছে। সো সেই ক্ষেত্রে হোয়াট উড উই ডু? আমি কি আমার এই রিসিভেবল $5 লাখ দেখাবো আমার ব্যালেন্স শিটে? হ্যালো, হ্যালো, স্যার বুঝতে পারতেছি। মানে আমি কি দেখাবো? যদি দেখাই, হোয়াট উড হ্যাপেন? খেয়াল করে দেখেন, আমি বলতেছি আমি কাস্টমারের কাছ থেকে $5 লাখ পাবো, বাট আদৌ কি পাবো এই টাকাটা? না, ব্যাংক্রাফট যেহেতু হয়ে গেছে তো পাবো না। পাবো না। বাট ব্যাংক্রাপ্ট তো হয়েছে ইয়ের পর, রিপোর্টিং ডেটের পর। তাহলে এটা তো আমার অফকোর্স ইন্ডিকেশন ছিল না রিপোর্টিং, বাট এটা তো এক্সিস্ট করে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমি কি বুঝতে পারছি কথাটা? জি স্যার। ওকে, তার মানে আমার অ্যাডজাস্টিং ইভেন্ট বলতে আমি সেই ইভেন্টস গুলাকেই বলি। এই জায়গাটাতে খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যে ইভেন্টস গুলো আমাকে এভিডেন্স প্রোভাইড করে, এটা খুব ইম্পর্টেন্ট, যে আই গট দ্য এভিডেন্স দ্যাট দ্যাট পার্টিকুলার কাস্টমার এক্সিস্টেড অ্যাট দ্য পিরিয়ড অ্যান্ড এক্সাম্পল স্যার। লাইক আমি আমার রিপোর্টিং ডেটে এই ইভেন্টস গুলোর ইম্প্যাক্ট অথবা এক্সিস্টেন্স ছিল আমার রিপোর্টিং ডেটে। সেটা কি কি আপনি ভালো করে দেখেন, যে ডেটর goes back date 5 days after the statement of financial position. Stock is sold at loss 2 weeks after the statement of financial position. এই যে, যদিও আমার রিপোর্টিং ডেটা কিন্তু ইন্ডিকেশন ছিল না, বাট যখনই আমি লসে সেল করতেছি 2 সপ্তাহ পর, 10 দিন পর, 20 দিন পর, 1 মাস পর, দ্যাট গেভ মি দ্য ইন্ডিকেশন যে আমি আমার ইনভেন্টরি ভ্যালুটা ওভারস্টেট করে রাখছি। তারপর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস হয়, অফকোর্স দ্যাট উই হ্যাভ টু ইভালুয়েট যে এটা আমার ইম্পেয়ারমেন্ট লস হবে কিনা। এন্ড ইফ উই হ্যাভ রিভিউড দ্যাট ইম্পেয়ারমেন্ট, and if you got any impairment loss, that has to be adjusted with my current year financial statement. কোনো কোর্ট কেস, এই কোর্ট কেসের যদি কোনো কিছু সেটেলমেন্ট হয়, যেটা আমি হয়তো বা এক্সিস্টিং ডেটের আগেই আমি ডিসিশনটা নিয়েছি, হয়তো বা এটার প্রভিশন আমি রেখেছি, সেটা আমাকে আলটিমেটলি কোর্ট কেসের যে কনফার্মেশনটা সেই ডেট অনুযায়ী আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাডজাস্ট করতে হবে। তারপর হচ্ছে আমার যদি কোনো পারচেস প্রাইস অ্যাসেটের যদি এরকম হয় যে ফাইনালাইজ হয় নাই, বাট সে ফর এক্সাম্পল হয়তো বা আমি পরবর্তীতে ইনভয়েসটা পেয়েছি, অ্যাসেটটা হয়তো বা আমি আগে রিসিভ করেছি, সেটা আমার ওই ডেটেই দেখাতে হবে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, অনেক সময় অডিটের ক্ষেত্রে এই জিনিসগুলা খুব খুব ইম্পর্টেন্ট ভাবে কাজ হয়। যে অডিটের ক্ষেত্রে আপনি দেখবেন ম্যাক্সিমাম অডিটর আপনার কয়েকটা ডকুমেন্ট, ঠিক রিপোর্টিং ডেটের আগে কিছু ডকুমেন্ট চায়, রিপোর্টিং ডেটের পরে কিছু ডকুমেন্ট চায়। বিশেষ করে ব্যাংকের যে ট্রানজেকশন গুলা, চেক, কিছু চেক আপনি দেখবেন রিপোর্টিং ডেটের আগে 5টা চেক যাবে, রিপোর্টিং ডেটের পরের ইমিডিয়েটলি ইস্যু করেছেন এরকম 5টা চেক। সেম গোস টু ইনভয়েস, রিপোর্টিং ডেটের আগের 5টা ইনভয়েস অথবা 10টা ইনভয়েস স্যাম্পল বেসিসে, রিপোর্টিং ডেটের পরের 10টা ইনভয়েস, 5টা ইনভয়েস স্যাম্পল বেসিসে। সো এই জিনিসগুলো চাওয়ার একটাই রিজন, যে আপনি কি এই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ইভেন্টস আছে কিনা যেটা আপনি ম্যানিপুলেট করে এটাকে হয়তোবা ওভারস্টেট অথবা আন্ডারস্টেট করতে চাচ্ছেন, যেটা আপনি হয়তোবা নেক্সট ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে চাচ্ছেন। যেমন আপনারা ঠিক যেই জিনিসটা কনফিউশনে ছিলেন, যে আমরা যে রিসিভেবলের টাকাটা পাবো না, অথবা আমার যে ইনভেন্টরিটা অবসোলেট হয়ে গেছে, অ্যাপারেন্টলি আপনাদের মনে হতেই পারে যে এটা আমি নেক্সট ইয়ারে দেখাইলে সমস্যা কি। নেক্সট ইয়ারে দেখাইলে কি সমস্যা? সেটা হচ্ছে আমার ম্যাচিং কনসেপ্ট ফলো করছে না, এবং আমি আমার এই বছরের এক্সপেন্সটাকে 1 বছর জাস্ট ক্যারি ডাউন করে নেক্সট ইয়ারে দিয়ে দিচ্ছি। ওকে, সো দ্যাট ইজ আ ম্যানিপুলেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট উই ক্যান নট ডু। আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে অনেক ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং আমাদের মাথায় ভাসে, বাট আমি যখন আইএসটা ফলো করি, দ্যাট ইজ আ প্রিন্সিপালস গাইডলাইন, আই হ্যাভ টু ফলো দ্য প্রিন্সিপালস। আমাদের মাথায় কেন জানি এই ফ্রেমওয়ার্কটা মাথায় কম থাকে। আমরা কেন জানি অনেক সময় প্র্যাকটিক্যালি ঠিক যে কাজটা করি ওইটাকেই আমার মনে হয় যে অ্যাকসেপ্টেড থিং, বাট ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ, সামটাইমস ইউ হ্যাভ টু টেক ইনিশিয়েটিভস, যে এটা আমার IS10 কে ব্রিচ করে, আমি এটাকে IS10 অনুযায়ী অ্যাডজাস্ট করতেই হবে আমাকে। আই ক্যান নট অ্যাডজাস্ট ইট মাই নেক্সট ইয়ার, নো, I have to adjust it with my current year financial statement as per the adjusting event as per IS10. Okay, and the last example is যে আমরা যদি কোনো অডিটর কোনো ফ্রড, এরর এগুলা যদি আইডেন্টিফাই করে,
আপনারা কি বলেন যে এটা আমি নেক্সট ইয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে অ্যাডজাস্ট করব? নেভার এভার। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইট উইথ ইউর এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আদারওয়াইজ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উড বি কোয়ালিফাইড। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পলস অফ অ্যাডজাস্টিং ইভেন্ট, যে ইভেন্টস গুলাকে আমরা অলওয়েজ আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আমরা অ্যাডজাস্ট করব। নাও হোয়াট ইফ যদি এই ইভেন্টস গুলো অ্যাডজাস্টিং না হয়, যে ইভেন্টস গুলাকে আমরা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডজাস্ট করতে হবে না, বাট আই হ্যাভ টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিকুয়েট ডিসক্লোজার, সেই এক্সাম্পল গুলা কি অথবা সেই ইভেন্টস গুলা কি? যে ইভেন্টস গুলো, ভালো করে খেয়াল করে দেখেন, যে ইভেন্টস গুলো আমাকে কোনো এভিডেন্স প্রোভাইড করে না যেটা আমার আমার এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এক্সিস্ট করতো। যেমন আমি যদি কোনো একটা ইনভেস্টমেন্ট করি ইয়ার এন্ডের পর, অথবা আমি যদি কোনো অ্যাসেট পারচেজই করি ইয়ার এন্ডের পর, অথবা সেল করি ইয়ার এন্ডের পর, দ্যাটস নট পার্ট অফ আওয়ার অ্যাডজাস্টিং ইভেন্ট। আমি যদি শেয়ার অর লোন নোট ইস্যু করি আমার ইয়ার এন্ডের পর, দ্যাটস নট পার্ট অফ আওয়ার এক্সিস্টিং ইভেন্ট আর অ্যাডজাস্টিং ইভেন্ট। আমি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করি ইয়ার এন্ডের পর, যেটা আমার ফাইনাল ডিভিডেন্ড, দ্যাটস নট পার্ট, বিকজ ডিভিডেন্ডটা কখন অ্যাপ্রুভ হয়? ডিভিডেন্ড কিন্তু ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য শেয়ার হোল্ডার্স। সো অফকোর্স এটা আমার অথরাইজ করার পর, ইটস নট এনি অ্যাডজাস্টিং ইভেন্ট, and those events should not be included in the financial statements. But what we can do, we can provide disclosure যে নেক্সট ইয়ারে হয়তো বা শেয়ার ইস্যু করবে কোম্পানি, ডিসাইডেড টু ইস্যু শেয়ার, নেক্সট ইয়ারে কোম্পানি এত করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে বলে ডিসাইড করেছে, and which will be approved in the অ্যানুয়াল জেনারেল মিটিংস। নেক্সট ইয়ারে আমি নতুন একটা ইনভেস্টমেন্টে যাব, অথবা নতুন কোন একটা অ্যাসেটকে আমি অ্যাকোয়ার করব। সো দোজ সর্ট অফ থিং অ্যাকচুয়ালি উই ক্যান কনসিডার অ্যাজ এ নন অ্যাডজাস্টিং ইভেন্ট। খেয়াল করে দেখবেন আমি একটা এক্সাম্পল স্কিপ করে যাচ্ছি, জাস্ট টু ডিসকাস ইট ইন এ সেপারেট ওয়ে, দ্যাট ইজ আ ফায়ার, ফ্লাড in warehouse. Now what if আপনার ওয়্যারহাউসে আগুন লাগছে, অথবা ফায়ার or flooded হয়েছে, বন্যায় ভেসে গেছে, what would be the impact of your transactions? Like এটাকে আপনি অ্যাডজাস্টিং ইভেন্ট বলছেন না কেন? এটাকে আমরা কেন নন অ্যাডজাস্টিং ইভেন্টস বলছি? what is the reason behind this? তো যদি আমাকে বলেন। anyone? sorry, আমরা যদি কোনো ওয়্যারহাউসে ফায়ার হয়, ফ্লাডেড হয়, এটাকে কেন নন অ্যাডজাস্টিং ইভেন্ট বলছি, এটার লজিকটা আমাকে একটু বলেন। আমরা তো বলছি এটাকে নন অ্যাডজাস্টিং ইভেন্টস, এটা তো বুঝাই যাচ্ছে এটা আমাকে ডিসক্লোজ করতে হবে। আই ক্যান নট amend my existing financial statements, but what is the logic behind this? তালহা, তানজিম যেহেতু টাইপ করবে, আমি তো আপনার থেকেই শুনতে চাই যে কি মনে হয় কেন এটাকে আমরা নন অ্যাডজাস্টিং বলছি। এই যে তানজিম ভাইয়া যে কথাটা বলছে ওইটাই আমার মাথায় আসছিল, যে আমার তো এখানে তানজিম অলরেডি এটা বলছে আমার কন্ট্রোলের বাইরে আসলে। কন্ট্রোলের বাইরে। Yeah, it's a natural disaster that's perfectly connected or related. এটা there was no indications. And another point is, এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে কি, think about fire, হ্যাঁ? আপনি ফায়ার লাগছে, এখন আপনার ওয়্যারহাউসে যখন ফায়ার লাগছে, ফার্স্ট অফ অল ইটস নট প্র্যাকটিক্যাল টু অবটেইন রেকর্ডস। এটা আপনি কতটুকু ফায়ারে কোন ইনভেন্টরিটুকু পুড়ে গেছে অথবা কতটুকু ড্যামেজ হয়েছে, এটার প্র্যাকটিক্যালি যদি আপনি একটু মানে একটু ভিজুয়ালাইজ করেন, আপনি এইটার রেকর্ডটা, ওই যে এভিডেন্সটা যেটা আমরা বলছি যে এটা আমাকে এভিডেন্স প্রোভাইড করবে যেটা আমার এক্সিস্ট করতো, এই এভিডেন্সটা কিন্তু প্রোভাইড করবে না। দ্যাটস দ্য মোস্ট প্র্যাকটিক্যাল কেসেস। এখন এই কারণে এটাকে আমরা নন অ্যাডজাস্টিং ইভেন্ট বলছি। ইটস আ ন্যাচারাল ডিজাস্টার থিং, উই ডিডন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার হিয়ার, সো উই put it in a non adjusting event and you have to disclose that event. But the point would be in a different way, in a scenario that আপনাদের এখানে হয়তো বা এসবিআর এটা খুব একটা প্রবলেমেটিক ওয়েতে দেয় না, বাট দ্যাট ইউ মাইট ফেস ইন ট্রিপল এ অর অ্যাডভান্স অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, এই জিনিসটা অনেক সময় থাকে ডিউরিং অডিট প্রসিডিউর। হোয়াট ইফ আপনি আপনার ওয়্যারহাউসে যে ফায়ার হয়েছে, এই ফায়ার হওয়ার পর ইউ হ্যাভ আইডেন্টিফাইড ইউর ইনভেন্টরি, লাইক আপনি আপনার ওই ওয়্যারহাউসের কতটুকু ইনভেন্টরি লাস্ট ইয়ারের ক্লোজিং ইনভেন্টরি ছিল,
মানে লাস্ট ইয়ারের যেটুকু ক্লোজিং ইনভেন্টরি ওইটুকু আপনি ক্লিয়ারলি ডিটারমাইন করতে পারছেন। যদি এটা হয়, পসিবল হয়, দেন ইউ হ্যাভ টু স্প্লিট ইট অ্যান্ড ইউ উড হ্যাভ অ্যাডজাস্টেড দ্যাট ক্লোজিং ইনভেন্টরি। ওইটুকু পোর্শন আপনাকে রাইট অফ করে দিতে হবে। ওকে, প্র্যাকটিক্যালি রাইট অফ করে দেন বাকিটুকুর জন্য ডিসক্লোজার দিতে হবে। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এখানে যদি এভিডেন্স পাওয়া যায় এবং এখানে যদি ওই এভিডেন্স দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে ইয়াস আমার ক্লোজিং ইনভেন্টরি 100 ইউনিটস যেটা লাস্ট ইয়ারের ছিল সেটা আমার পুড়ে গেছে, and বাকিটুকুর জন্য আমি এখানে অফকোর্স we can provide disclosure, so that you can do, but that's a judgmental thing. You cannot do that uh, like until you obtain any evidence from that fire or flooded thing. But that is one part. The another part is like আমরা যে কথাটা বলছিলাম যে আমার ওয়্যার হাউসে যদি ফায়ার হয় এটাকে আমরা বলছি নন অ্যাডজাস্টিং ইভেন্টস। হোয়াট ইফ আমার 4টা ওয়্যার হাউস ছিল সাইড, মানে লাইক অ্যাডজাসেন্ট 4টা আমার ওয়্যার হাউস ছিল। সো এই 4টা ওয়্যার হাউসের 4টা ওয়্যার হাউসই পুড়ে গেছে আগুন লেগে। মানে আমার কোম্পানির 4টাই ওয়্যার হাউস ছিল, 4টাই বেসিক্যালি আমার ইনভেন্টরি গুলো থাকতো এখানে, এবং 4টা ওয়্যার হাউসই আমার পুরা লাইক অ্যাশ হয়ে গেছে, পুরা ছাই হয়ে গেছে, and that is completely wiped out. What would be the impact on our financial statements? Tanjim Talha, please. আমার 4টা ওয়্যার হাউসই আমার বিজনেস আমি রান করতাম এটা দিয়ে। আমার অপারেশন পুরোটা 4টা ওয়্যার হাউস দিয়েই অপারেট হতো এতদিন ধরে, বাট অল অফ আ সাডেন দ্যাট গট ফায়ার্ড অ্যান্ড দ্যাট গট ড্যামেজড এন্টায়ারলি। তানজিম কিছু কি লিখেছেন? না, লেখেন নাই। তালহা একটু যদি ব্রেনটা ইউজ করে আমাকে বলতেন। And that is the last topic for IS10, because that's the most critical part that we need to think from IS10. এরপরে আসলে বাকি সবকিছু that pretty much straightforward that we have already discussed. তালহা, হ্যাঁ? স্যার এটা নেক্সট ইয়ারের সাথে অ্যাডজাস্ট হবে। নেক্সট ইয়ারের সাথে অ্যাডজাস্ট হবে। ওকে, ইউ হ্যাভ থিঙ্ক অ্যাবাউট, একটু কনফিউজড। ওকে, নাথিং টু বি কনফিউজড। আমি একটু এটার রিলেশনটা বলে দিই। এটার রিলেশনটা কার সাথে? এটার রিলেশনটা IS1 এর সাথে। কেননা আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, উই অ্যাজিউম দ্যাট our financial statements will be in going concern, লাইক আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমি যখন প্রিপেয়ার করি আমার বিজনেসটা foreseeable period পর্যন্ত, at least next 1 year পর্যন্ত প্রপারলি অপারেট করবে, রান করবে। That's the assumption we have made during preparing our financial statement. But now what would happen like over here? So এখানে যেটা হইলো, আমার ওয়্যারহাউস 4টা ছিল, 4টাই পুরো ড্যামেজ হয়ে গেল। I cannot run my business. I cannot foresee like my business will be in going concern for next 1 year. So it's not possible. Like overnight, I cannot recover that losses. You have to think in a practical way. And 4টা warehouse factory যখন পুড়ে গেল, like we would be in situations যেটা আমার বিজনেসটা আর গোয়িং কনসার্নে থাকবে না। ওকে, and like যদি গোয়িং কনসার্নে না থাকে, we all know what we need to do. আমি আমার যেই বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে আসছে এতদিন পর্যন্ত, আমাকে পুরো বেসিসটাই চেঞ্জ করে দিতে হবে, আমাকে পুরো অ্যাজাম্পশনটাই চেঞ্জ করে ফেলতে হবে। নাও উই হ্যাভ টু অ্যাজিউম দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুড বি প্রিপেয়ার্ড অ্যাজ পার দ্য ব্রেকআপ বেসিস। লাইক আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পুরো বেসিসটাই চেঞ্জ করে ফেলবো, and that the whole financial statement would become my adjusting events. Now my financial statement should be prepared in a fresh way and by following the breakup basis, and we have not to cover the breakup basis, like we have to prepare that a liquidation thing, যে আমি এটা লিকুইডেট করে দিব, বিজনেসটা বন্ধ করে দিব আমার নেক্সট 1 year এর মধ্যে। That's my assumptions of preparing financial statement. So that is the thing of IS10. আমরা বেসিক্যালি 3টা জিনিস নিয়ে কথা বললাম এখানে। ফার্স্টে আমরা ডেফিনেশনটা নিয়ে কথা বললাম, দেন আমরা অ্যাডজাস্টিং ইভেন্টস নিয়ে কথা বললাম, এটার এক্সাম্পলস গুলো নিয়ে কথা বললাম,
নন অ্যাডজাস্টিং ইভেন্টস গুলো নিয়ে কথা বললাম, এবং নন অ্যাডজাস্টিং ইভেন্টস এর মধ্যে একটা অ্যাডিশনাল পয়েন্ট আমরা বললাম যে যদি কোনো নন অ্যাডজাস্টিং ইভেন্টস এটা আমার গোয়িং কনসার্ন কে এফেক্ট করে, খেয়াল করে দেখেন, যদি কোনো নন অ্যাডজাস্টিং ইভেন্টস এটা আমার গোয়িং কনসার্ন কে এফেক্ট করে, দেন ইট বিকেম অ্যাডজাস্টিং ইভেন্ট, যে কথাটা একটু আগে আমরা বলছিলাম, ইফ দ্য ইভেন্ট এফেক্ট গোয়িং কনসার্ন অফ এ বিজনেস দেন ইট বিকাম অ্যাডজাস্টিং ইভেন্ট। দ্যাট মিনস অ্যাডজাস্টিং ইভেন্ট বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি যে আমার পুরো ট্রানজেকশনটা কি, আমার পুরো ফাইন্যান্সিয়াল এন্টায়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি তখন ব্রেকআপ বেসিসে প্রিপেয়ার করতে হবে, তখন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বেসিসটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ IS-10। আই বিলিভ আপনাদের IS-10 এ আর কোনো প্রবলেম থাকবার কথা না। লেটস সি আমরা IS-10 এ যে কথাগুলো বললাম, যে পয়েন্টগুলো কভার করলাম, আমরা অ্যাডজাস্টিং ইভেন্টস গুলো নিয়ে কথা বলেছি, এটার এক্সাম্পল গুলো এখানে আছে সেটা নিয়ে কথা বলেছি, নন অ্যাডজাস্টিং ইভেন্টস গুলো নিয়ে কথা বলেছি, নন অ্যাডজাস্টিং ইভেন্টস এর এখানে আরো এক্সাম্পল এখানে আছে। আই বিলিভ আপনারা একটু দেখলেই রিলেট করতে পারবেন নন অ্যাডজাস্টিং ইভেন্টস গুলো কি। দ্যাটস এ ফাইনাল ডিভিডেন্ড, যেটা আমরা প্রেজেন্ট করি না, এটা ডিসক্লোজার দেই। অ্যান্ড যেটা আমার গোয়িং কনসার্নের কথা, যে কথাটা বলছিলাম, ইফ দ্য গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ইজ নো লঙ্গার অ্যাপ্রোপ্রিয়েটস IS-1 রিকোয়ার্স, তখন এটা আমাকে ব্রেকআপ বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে, যেটা আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে প্রিপেয়ার করি, দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড ওভার হিয়ার, যে কথাটা আমরা বললাম। সো এটা অনেক ডিটেলস এখানে আছে, বাট স্টিল ইট কভার্স দ্য হোল থিং। গোয়িং কনসার্নের যে মেইন থিমটা আমরা বলেছিলাম সেটা অলরেডি কাভার্ড। তো তার মানে এই হচ্ছে বেসিক্যালি আমার IS-10 এর পার্ট। আমরা IS-37 এ একটু ব্যাক করি। লেট মি ব্যাক। সো IS-37, দ্যাটস অ্যাবাউট আওয়ার প্রভিশন। এখানেও আমার তিনটা জিনিস আছে, এবং তিনটা জিনিস যদি আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাই এবং অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আই হোপ আমাদের আর কোনো প্রবলেম থাকবে না, এবং আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো প্রভিশনের ওভারঅল পয়েন্ট গুলা কি কি আসে। ওকে, আমরা ফার্স্টে এখান থেকেই যাব, এবং এখান থেকে যাওয়ার পর দেন হোয়াট উড উই ডু, আমরা আমাদের এই পয়েন্ট যেটা আছে এটা একটা সামারি জিনিস, সামারিটা আমরা একটু গো থ্রু করার চেষ্টা করবো। সো চ্যাপ্টার ওভারভিউ যেখানে আমরা ঠিক ছিলাম, আমরা এই পার্টটা অলরেডি কভার করলাম, এই পার্টে আমাদের আর কোনো কিছু বাকি নাই, বাকি থাকার কথাও না। এবং আমরা কেন এই IS-টা এইটার সাথে কানেক্ট করে করছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখানে প্রভিশনের সাথে ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ডের একটা ক্লোজ রিলেশন থাকে অনেক সময়, বিকজ আমরা অনেক সময় প্রভিশনটা ইয়ার এন্ডে যখন করি, দ্যাট উই অ্যাজিউম দ্যাট এটা আমার এস্টিমেটেড একটা অ্যামাউন্ট এবং প্রবাবিলিটির উপর বেস করি আমরা করি। সো অনেক জায়গায় একটু কানেকশন এখানে থাকে। সো ফার্স্ট অফ অল আমার প্রভিশনের ডেফিনেশন কি, কন্টিনজেন্ট লায়াবিলিটি এবং প্রভিশনের মধ্যে ডিফারেন্সটা কি, এবং ডেফিনেশনের পর আমরা রেকগনিশন ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি। রেকগনিশন ক্রাইটেরিয়ার মধ্যে আমার মেইনলি তিনটা জিনিস, অব্লিগেশন, প্রবাবল এবং অ্যামাউন্টটা রিলায়েবলি এস্টিমেট করা যায়, অ্যান্ড দেন উই প্রোভাইড দ্য এন্ট্রি অফ প্রভিশনস। তারপর গিয়ে আমরা যেটা দেখি যে আমার মেজারমেন্ট গুলো আসলে কিভাবে করতে হয়, সাবসিকুয়েন্টলি কিভাবে করতে হয়, এবং কিছু স্পেসিফিক সিনারিও, যে আমার ফিউচার অপারেটিং লসের উপর আমি কি প্রভিশন রাখবো কিনা, হোয়াট ইজ অনারিয়াস কন্ট্রাক্ট, অনারিয়াস কন্ট্রাক্টের উপর আমি প্রভিশন রাখবো কিনা, রিস্ট্রাকচারিং এর প্রভিশনটা কি হবে, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এর জন্য আমার প্রভিশন কিভাবে রাখতে হয়, ডিকমিশনিং কস্ট যেটা আমরা IS-16 এর সাথে কানেক্টেড, সেটার ক্ষেত্রে প্রভিশন আমরা কিভাবে রাখবো, সেলফ ইন্স্যুরেন্সের জন্য প্রভিশন রাখবো কিনা, রাখলে সেটা কখন রাখবো। So, এই পুরো ব্যাপারটাই বেসিক্যালি আমরা গো থ্রু করবো ওয়ান বাই ওয়ান, এবং ফাইনালি আমার কন্টিনজেন্ট অ্যাসেট কন্টিনজেন্ট লাইবিলিটিটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করি, রেকর্ড করি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। সো দোজ আর দ্য থিং দ্যাট উই নিড টু কভার আন্ডার IS-37। সো আমরা IS-37টা একটু যদিও একটু বড় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাট আমরা ঠিক যেই জিনিসগুলা এতদিন পড়ে আসছি আমাদের FR সিলেবাসে, ঠিক ওই জিনিসগুলো এখানে পড়বো। সো এখানে নাথিং মানে নিউ কোনো একটা টপিক আসবে, জাস্ট দু একটা জিনিস হয়তো বা আপনাদেরকে আরেকটু এনহ্যান্সিং ওয়েতে দেখতে হবে, আর একটু অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখতে হবে, নাথিং কমপ্লিকেটেড পার্ট। ওকে, সো লেটস সি আমরা এখানে আসলে, সরি, আমরা এখানে আমাদের ডেফিনেশন থেকে শুরু করি। আমাদের ডেফিনেশনের ফার্স্ট পার্টটাই হচ্ছে প্রভিশন। আমাদের প্রভিশনের ডেফিনেশনটা যদি দেখি, যে এখানে আসলে প্রভিশন বলতে আসলে কি বুঝি। তো এখানে প্রভিশনের সাথে আমার লাইবিলিটির একটা কানেকশন যেহেতু আছে, তো আমি একটু আপনাদের থেকেই জানতে চাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রভিশন অ্যান্ড লাইবিলিটি, মানে প্রভিশন এবং লাইবিলিটি বলতে আসলে আমরা কি বুঝি।
প্রভিশন ভার্সাস লায়াবিলিটি। মনে আছে কারো? ওকে, সো আমরা একটু আমাদের ডেফিনেশন গুলো একটু ক্লিয়ার করে বুঝে নেই, বিকজ এখানে তিনটা জিনিস: প্রভিশন, কন্টিনজেন্ট লায়াবিলিটি অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট। সো এই তিনটা জিনিস আমরা প্রপারলি এটার ক্রাইটেরিয়া, রেকগনিশন, মেজারমেন্ট বুঝতে পারলি, দ্যাটস পারফেক্টলি ফাইন। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্রভিশন? প্রভিশন ইজ আ লায়াবিলিটি, যেটা আমরা একটু আগেই বললাম। সো প্রভিশন ইজ ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি, বাট দ্যাট ইজ ফর আনসার্টেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো প্রভিশনের ক্ষেত্রে আমরা যখন এই ডেফিনেশনটা বলবো, সো প্রভিশন ইজ আ লাইবিলিটি বাট ইট হ্যাজ টু বি ফর আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট, লাইক যেটার অ্যামাউন্ট অথবা টাইমিংটা ইজ আনসার্টেন ফর দোজ লাইবিলিটি, ফর দোজ আইটেম, ফর দোজ anticipated expense, we have to book provision for those events. So that is the definition of provision IS 37 অনুযায়ী। প্রভিশনের এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা কোন একটা আনসার্টেন ফিউচার ইভেন্টের জন্য প্রভিশনটা রাখি। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু আপনাকে বলি। সো প্রভিশন ইজ বুক আন্ডার দ্য প্রুডেন্স কনসেপ্ট। কেননা আমরা প্রুডেন্স কনসেপ্টের কথাটা সবাই জানি যে যাতে করে লায়াবিলিটি আন্ডার এস্টেড না হয়, দ্যাট ইজ যাতে করে প্রফিট ওভার এস্টেড না হয়। সো টু ব্যাক আপ দোজ স্টেটমেন্ট উই হ্যাভ টু কনসিডার দ্য প্রভিশন থিং। সো প্রভিশনের একটা বড় পারপাস হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিংটা যেন এখানে স্টপ করানো যায়। দ্যাট ইজ ওয়াই দ্য প্রভিশন IS 37 কেম আপ, ISB এটাকে স্টাবলিশ করেছে। And before starting the IS 37 part, like এটা যখন ইন্ট্রোডিউস করা হয়নি, before introducing IS 37 there is a huge scope for creative accounting, মানে ওই সময়টাতে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং একটা হিউজ একটা ইম্প্যাক্ট ছিল। অ্যান্ড দ্যাট টাইম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অনেক উইন্ডো ড্রেসিং করা হতো, অনেক বেশি ম্যানিপুলেট করা হতো, অনেক বেশি ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর পার্ট ওইখানে ছিল। সো দ্যাট ইজ ওয়াই ISB কেম আপ উইথ আইডিয়া, লাইক IS 37 came up with that problem, like to solve that problem. So এই প্রবলেমটা অনেকটা সলভ হয়েছে বাট নট ইন আ ফুল ওয়ে, কেননা এখনো পর্যন্ত এই জায়গাটাই আমরা অনেকটা জাজমেন্টাল ব্যাপার দেখতে পারি। ওকে, সো দ্যাট ইজ প্রভিশন ডেফিনেশন ব্যাকগ্রাউন্ড। And what is liability? That we all know. Liability is an obligation, present obligation that arises from the past event, and that economic resource has to be settled. That আমি আমার ফাইন্যান্সিয়াল যে রিসোর্সটা আছে, ইকোনমিক যে রিসোর্সটা আছে, সেটা আমি আমার কোম্পানি থেকে আউটফ্লো করব। and that amount we know, like কতটুকু আমাকে আউটফ্লো করতে হবে। so that's the like difference between provision and the liability part, and that we all know liability is covered under the conceptual framework thing। আমরা conceptual framework এ liability definition পড়েছি। so এখন খেয়াল করে দেখেন, আমরা provision দেখলাম, liability দেখলাম, but what is contingent liability? ভালো করে খেয়াল করে দেখেন, contingent liability হচ্ছে আর those liability that is a possible liability or possible obligation. So that means here we need to identify there are four outcome. I will write it down over there, like চারটা আউটকাম আছে আনসার্টেন ইভেন্টের জন্য, চারটা আউটকাম আছে। হ্যাঁ, চারটা আউটকাম, ফোর আউটকামস ফর ফিউচার আনসার্টেন ইভেন্টস। একটা হচ্ছে আমার রিমোট, ওকে। দুই নাম্বারটা হচ্ছে আমার পসিবল, তিন নাম্বারটা হচ্ছে প্রবাবল, এন্ড চার নাম্বারটা হচ্ছে আমার ভার্চুয়ালি সার্টেন। এই যে চারটা আউটকাম, মানে ফিউচার আউটকাম, দ্যাট উইল বি ডিপেন্ড অন দ্য প্রবাবিলিটি অর লাইকলিহুড অফ দ্য ফিউচার ইভেন্ট। লাইক যদি ফিউচার ইভেন্ট হওয়ার চান্সেসটা রিমোট বলি, এটাকে রিমোট মানে হচ্ছে যেটা হওয়ার চান্সেস ইজ ভেরি লো, লাইক এটাকে আমরা যদি বলি লেস দেন 5%, মানে আই ক্যান নট অ্যান্টিসিপেট যে কতটুকু আসলে হবে। সো দ্যাট ইজ কল্ড রিমোট। পসিবল, ইট মিনস more than 5%, but less than 50%. So that's based on the statistical part. And the probable thing, probable means more than 50%, but less than 95%. And what is virtually certain? More than
almost 100% যেটাকে আমরা more than 95%. So those are the future uncertainty, the likelihood of future uncertainty হওয়ার chances কতখানি. Now if we define the contingent liability, the contingent liability that's come under this part, যেটা আমরা বললাম, it's a possible obligation. খেয়াল করে দেখ, it's a possible obligation which arises from past events and whose existence will be confirmed only on the occurrence or non-occurrence of one or more uncertain. So contingent মানে তো আমরা বুঝতেছি it's a conditional thing, যেটা আমার ফিউচার ইভেন্টের উপর বেস করে হবে, যেটা ফুললি আমার কন্ট্রোলে নাই। সে ফর এক্সাম্পল কোন একটা কোর্ট কেস, কোন একটা লিকুইডেশন, কোন একটা সিভিল মামলা, সো দ্যাট উইল বি কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য ফিউচার ইভেন্টস, অনেক ইভেন্টস এর উপর এটা ডিপেন্ড করে, দ্যাট ইজ কল কন্টিনজেন্ট লায়াবিলিটি। সো একটা জিনিস সবসময় আমরা মনে রাখবো, we never we never record our contingent liability, rather we provide adequate disclosure for contingent liability. Contingent liability আমরা তখনই রেকর্ড করব, আমি তখনই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফেসে এটাকে ইনক্লুড করব যখন it will become probable, যখন it will become probable is booking provision. Okay, so that is the thing. And a remote thing is like we have to ignore it, means do nothing. আমরা এটা একটা টেবিল করে দিব আপনাদেরকে, পার্সপেক্টিভ অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি, বাট আমরা যেহেতু প্রভিশন এবং কন্টিনজেন্ট লায়াবিলিটি নিয়ে কথা বলছি, সেই জিনিসটাই আমরা এখানে রিলেশনটা বলার চেষ্টা করছি। সো কন্টিনজেন্ট লায়াবিলিটিস হচ্ছে দ্যাট উই নিড টু ডিসক্লোজ ইট। ওকে, that's the part of our definition. আমরা ঠিক যে কথাটা এখানে বলার চেষ্টা করছি, আমি একটু হয়তোবা একটু অ্যাডভান্স মনে হচ্ছে কথাটা, বাট এটা এই সাহসটা করার কারণ একটাই, যেহেতু আপনারা এফআর পাস করে আসছেন এন্ড ইউ গাইস ক্যান কানেক্ট যে প্রভিশন কন্টিনজেন্ট লায়াবিলিটির মধ্যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, আর আমরা সবাই জানি যে প্রভিশনটাকে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করি, রেকগনাইজ করি, তখনই রেকগনাইজ করি যখন আমার এটা রেকগনিশন ক্রাইটেরিয়া আমার মিট করে। রেকগনিশন ক্রাইটেরিয়া মিট করা বলতে আমরা যেটাকে বুঝি, একটু আগে আমরা একটা ডায়াগ্রামে দেখলাম, বাট ওই রেকগনিশন ক্রাইটেরিয়াটা আমি একটু পরেই দেখাচ্ছি আবার, সো নো ওয়ারিস। সো তার মানে হচ্ছে আমরা আনসার্টেন টাইমিং এন্ড অ্যামাউন্টের ক্ষেত্রে দুইটা আউটকাম আমরা দেখতে পারি, যদিও চারটা আউটকাম আমরা দেখতে পারি, বাট আমার আইএস 37 এর জন্য এই দুইটা খুব রিলেভেন্ট। একটা হচ্ছে পসিবল হলে আমরা কি করব, একটা আনসার্টেন অ্যাডভার্স ইভেন্টকে, আর প্রবাবল হলে আমরা কি করব, আনসার্টেন অ্যাডভান্স ইভেন্টকে। আর কন্টিনজেন্ট লায়াবিলিটি আমরা ডিসক্লোজার দিব, যেটা আমরা অলরেডি বললাম, এবং যেটার ফিউচার ইভেন্টটা বেসিক্যালি ডিপেন্ড করবে আমার অনেকগুলা কন্ডিশনের উপর, দ্যাট ইজ নট হোললি উইদিন দ্য কন্ট্রোল অফ দ্য এন্টিটি। সো দ্যাট ইজ দ্য ডেফিনেশন, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটিস। আই বিলিভ আপনাদের কারো কোনো কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে প্লিজ লেট মি নো। আমরা যে তিনটা ডেফিনেশন বললাম, লায়াবিলিটি, প্রভিশন, কন্টিনজেন্ট লায়াবিলিটি, এইটার মধ্যে কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে কিনা প্লিজ। ওকে ওকে, বলতেছিলেন কিছু একটা মনে হয়। হ্যাঁ, না স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এখন আমরা পরের যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রেকগনিশন ক্রাইটেরিয়া, রেকগনিশন ক্রাইটেরিয়া অফ প্রভিশন অ্যাজ পার আইএস 37। আইএস 37 অনুযায়ী আমার রেকগনিশন ক্রাইটেরিয়া গুলা কি কি? আই বিলিভ আপনাদের সবারই মনে আছে প্রভিশনের রেকগনিশন ক্রাইটেরিয়া টোটাল তিনটা ছিল। আমরা যদি একটু ভুল না করে থাকি, আমাদের যদি সবগুলা মনে থাকে, যে ইটস আ প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট। ওকে, ইটস আ প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট। আমরা এখানে একটু কপি করে নিয়ে আসার চেষ্টা করলাম, খেয়াল করে দেখেন প্রেজেন্ট অব্লিগেশন। এখানে আমি যে কথাটা বলার চেষ্টা করতে চাচ্ছিলাম, নেক্সট কোশ্চেনটাই হতো এটা আমার, বাট এসবিআর যেহেতু আপনারা করে মানে চলে আসেন, স্টাডি হবে, ওরা বলেই দিচ্ছে যে ইটস এ লিগ্যাল অর কনস্ট্রাকটিভ অব্লিগেশন। নাও ইউ হ্যাভ টু এক্সপ্লেইন মি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিগ্যাল অব্লিগেশন অর কনস্ট্রাকটিভ অব্লিগেশন। এই দুইটার ডিফারেন্সটা কি আসলে?
What is the difference between legal obligation or constructive obligation? Please. I believe legal obligation বলতে আমরা যেটা বুঝি সেটা আপনারা সবাই বুঝতে পারছেন, that is arised by the legislation of law, rules, government কোনো guidance or government's কোনো instructions or gazette, anything. মানে হচ্ছে আপনি এরকম যদি হয়, সে ফর এক্সাম্পল আপনি কোন একটা প্ল্যান্ট এস্টাবলিশ করবেন, এই প্ল্যানটাকে এস্টাবলিশ করার জন্য গভর্নমেন্ট আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে আর গভর্নমেন্ট আপনাকে কিছু লেজিসলেশন দিয়েছে যেটা ইউ হ্যাভ টু ফলো। দ্যাট ইজ, ইট মিনস বলি আমরা যদি বলি যে আপনি একটা প্ল্যান এস্টাবলিশ করবেন, দ্যাটস দ্য ইউজফুল লাইফ অফ প্ল্যান্ট ইজ 10 years, and 10 years পর গভর্নমেন্ট আপনাকে বলল, গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড যে 10 years পর এটা আপনাকে ডিসমেন্টেল করতে হবে। ডিসমেন্টেল মিনস ওটাকে আপনাকে আবার ক্লিন আপ করে দিয়ে আসতে হবে, ডিকমিশনিং করে দিতে হবে, মানে এনভায়রনমেন্টাল কোনো পলিউশন যেন না থাকে সেটা আপনাকে ওই এনভায়রনমেন্টটাকে ক্লিন আপ করে তারপরে আপনি বেসিক্যালি আসতে পারবেন। অ্যান্ড that's the conditions, preconditions to start working on establishing plant. That is called legal obligations. You have to follow that legal guidance that provided by the government. Okay, that's called the legal obligation. That arises from the legal ground, contract, legislation. But what is constructive obligations? It is another obligations that actually arises from the entity's own practice, entity's own policy, entity's own প্রসিডিওরস, যেটার কারণে যারা ইউজার আছে তাদের একটা ভ্যালিড এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। সে ফর এক্সাম্পল আমরা সেম এক্সাম্পলটাই বলছিলাম যে এনভায়রনমেন্টাল কোন একটা কনস্ট্রাকটিভ পার্ট থেকে যদি আমরা বলি যে আপনি গভর্নমেন্ট থেকে হয়তো বা কোনো গাইডেন্স পান নাই টু রিজলভ দ্য থিং অর লাইক টু ক্লিন আপ দিস থিংস, but it is your own environmental policy to clean up those events, like to clean up those atmospheres. So that is the meaning of environmental thing, and that is the meaning of constructive obligations, because government কিছু বলে নাই, but it is your own policy and that you already established, that you have already put it on your website, যেটার কারণে যারা ইউজার আছে they will get that valid expectation যে আপনি 10 বছর পর এটা ক্লিন আপ করে দিয়ে আসবেন। Say for example the same thing will happen with the warranty thing. ওয়ারেন্টি এটা লিগ্যাল অব্লিগেশন হতে পারে, কনস্ট্রাকটিভ অব্লিগেশন হতে পারে। লিগ্যাল অব্লিগেশন কখন হতে পারে? Say for example you provide them a legal document, like not that sort of thing, like আপনি যখন ইনভয়েস করেছেন অথবা যখন কন্ট্যাক্ট হয়েছে তখন বলেই দিছেন যে আপনি 5 বছর পর্যন্ত কোনো প্রকার ক্লেম আসলে আপনি এটাকে রিপেয়ার করে দিবেন, জাস্ট ওয়ারেন্টি লিগালি বলেছেন, and you have to do that. That's a legal obligation. But what is constructive obligations? Constructive obligation means like you did not provide any written warranty to your customer, but আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করেন এবং কোনো কাস্টমার যদি আপনার কাছে কোনো ড্যামেজের রিপেয়ার নিয়ে আসে, ক্লেম নিয়ে আসে, ইউ অলওয়েজ ইউজ টু প্রোভাইড দেম উইথ আ রিপেয়ার সার্ভিস একটা ফ্রি অফ কস্ট। আপনি ফ্রি অফ কস্টে এটাকে অলওয়েজ রিপেয়ার করে দেন, অ্যান্ড দ্যাট মিনস there is no further question answer, like there is no further question actually asked for repair. So এটার কারণে কি হচ্ছে, এটার কারণে একটা ভ্যালিড এক্সপেকটেশন তৈরি হয়ে গিয়েছে আপনার কাস্টমারের কাছে। কাস্টমার উড প্রেফার যে সে আসলে আপনি তাকে এটা অলওয়েজ রিপেয়ার করে দেন, and there is no such a legal obligation but that provides a constructive obligations, and that is why that become obligations, and to do that আপনাকে একটা ইকোনমিক বেনিফিট ট্রান্সফার করতে হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। তার মানে আমরা অব্লিগেশনটাকে যখন বলবো অ্যান্ড অব্লিগেশনের ডেফিনেশনটা যখন আমরা দেখবো, অব্লিগেশন দ্যাট মিনস আমরা এতক্ষণ ধরে যে কথাটা বলার চেষ্টা করলাম, এখন আমরা অব্লিগেশনের ডেফিনেশনটা ইজিলি বুঝতে পারবো। লাইক দ্য ইভেন্টস, দ্য আউটকাম ইউ ক্যান নট অ্যাভয়েড, ইউ ক্যান নট ইগনোর, আনঅ্যাভয়েডেবল যেটাকে আমরা বলছি, unavoidable. It's a very very important term to define the provision thing, because যখনই আমরা বলছি obligations, if you can avoid it, if you can ignore it in future, or if you can manage it in futures, then it will not obligations. So এটা always মনে রাখবেন যে
unavoidable circumstances টাকে আমরা বলছি obligations. If you can avoid your circumstances, if you could avoid your future, say for example operating loss, that's not your provisions, that's not your obligation. So to become provisions, to recognize provisions, this is the most important criteria you have to check. Obligations, and that obligation might come from two sources. One is legal obligations, another is constructive obligation, and we already know what is the difference between legal obligation and constructive obligation. That is number one. Number two, it is probable that, and probable বলতে আমরা কি বুঝি সেটা অলরেডি একটু আগে আমরা বললাম, more than 50%, right? It is probable that the outflow of resources, economic benefits will be required to settle the obligations. একটু আগে আমরা যেই রিকোয়ার্ডটার কথা বললাম, আমরা যে অব্লিগেশনটা কথা বললাম, এই অব্লিগেশনটা সেটেল করার জন্য আপনার কতটুকু চান্স আছে, প্রবাবিলিটি কতটুকু আছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এই প্রবাবিলিটির উপর বেস করেই ইউ হ্যাভ টু ইভালুয়েট যে আপনি প্রভিশন রাখবেন কিনা। ওকে, এন্ড দ্য লাস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনি আপনার অব্লিগেশন ডিফাইন করলেন, ফাইন, আপনি প্রবাবিলিটি ইভালুয়েট করলেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট ইউ ডোন্ট নো দ্য অ্যামাউন্ট অফ প্রভিশন দ্যাট ইউ নিড টু বুক. Like you cannot reliably estimate the amount of obligation, so that is important part. Like you have to estimate the amount of obligations that you need to settle in futures. That is called reliable estimate or best estimate. এটাকে আমরা অনেক সময় best estimate ও বলি, or best estimate. Okay, so those are the three criteria, but আমরা আবারও বলছি, I know you guys already know how to provide the recognition criteria of booking provision, but আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম এই কারণে, কারণ আপনারা যখন এই আনসারটা করার চেষ্টা করবেন, that sort of theoretical part should be in your brain, like আপনার মাথায় এটা থাকতে হবে। এখন এটা একটা এক্সাম্পল আমরা বললে হয়তো বা একটু ইজিয়ার হয়। সে ফর এক্সাম্পল, আপনি কোন একটা প্রোডাক্ট, মেবি শ্যাম্পু আপনি সেল করেন, আপনার বিজনেস লাইন অফ বিজনেস হচ্ছে এ ধরনের ফার্স্ট কনজিউমার গুড সেল করা। মেবি আপনার কোন একটা শ্যাম্পু ইউজ করে আপনার কোন একটা কাস্টমারের হয়তো বা হেয়ার ফল হচ্ছে, অ্যান্ড দ্যাট কাস্টমার মাইট অ্যাকচুয়ালি ফাইল এ লসুট, সে সু করছে আপনার কোম্পানির এগেনস্টে। নাও দ্যাটস দ্য ইভেন্টস obligations. Now you need to define যে এটার কারণে আপনি আসলে প্রভিশন রাখবেন কিনা, that you need to evaluate, and that you have to evaluate based on the IS 37. First of all, is there any obligations? Yes, it is an obligation, and it is a legal obligation, no doubt about it. Customer already আপনার against file suit করেছে, and that means you have to provide him or her an amount of money, like that you need to define in the next stages. Next stage is probability, it is probable or not, so that has to be decided in terms of the court. Like আপনি যদি এটাকে পাস্ট প্রেসিডেন্স অনুযায়ী চিন্তা করেন, পাস্ট প্রেসিডেন্স এই ধরনের কেসে আপনার যদি হিস্টোরিক্যাল কোন ডেটা আপনার কাছে থাকে, you can obtain that probability based on that past experience, or you can obtain that probability exposure from your expert lawyer যদি আপনাকে বলে yes boss, there is a probability, there is a huge chance, highly likely you have to pay her or you have to compensate her or him. So that's the probability already booked. The next part is best estimate. Now best estimate, like your customer has sued, of course he has asked for or she has asked for a part of compensation. Maybe it's around $500,000, which is a huge amount, like uh, but still you were ready to solve or resolve it with $50,000 only. That's like you can consider like $50,000 দিয়ে আপনি সেটেল করতে চান, but your lawyer is recommending no, there is a high chance, there is a highly likely the amount reliably you need to pay him $200,000. So three amounts you got: 500,000 that claim from the customers, 50,000 that is your estimate, but as per the expert opinion you have to pay them $200,000. Now my question to you guys, the all criteria are met. Now what would be the amount of provision we need to book?
provision we need to book. কত হবে? 50,000, 500,000, 200,000. Of course, the reliable estimate is 200,000. Expense debit 200,000 and provision credit 200,000. That's it. Now, my question, আমি জাস্ট এটার ক্ষেত্রে না অন্য কোনো ইভেন্টস এর ক্ষেত্রে চিন্তা করছি। My question to you guys, এই অ্যামাউন্টটা তো আমার হচ্ছে বেসিক্যালি আমি যদি বলি ইটস আ এস্টিমেটেড অ্যামাউন্ট, রাইট? During the settlement, like during the settlement, what would happen? আমার তিনটা সিচুয়েশন হতে পারে, ঠিক না? তিনটা সিচুয়েশন কি? Settle the exact amount, right? Settle like higher amount, settle in lower amount. Okay, তো তিনটা সিনারিও হতে পারে। নাও আপনারা আমাকে একটু বলেন যে তিনটা সিনারিওর ক্ষেত্রে আসলে কি কি ইনসিডেন্ট আর কি কি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনারা চিন্তা করবেন। ওকে, যদি এক্সাক্ট অ্যামাউন্ট আপনি সেটেল করেন, what would be the debit entry? Expense that you have already booked under statement of profit or loss, right? As an expense. But what if you need to pay them the exact amount? তাহলে provision এক্সপেন্স কি থাকবে স্যার? provision would be debit, জি bank would be credited, right? The exact amount of, okay, that's pretty much straightforward, that we know. So for example, if you need to pay the higher amount, like in example $250,000, কি হবে তাহলে? What would be the entry? I have booked provision, debit would be 200,000, bank credit would be 250. Now ডেবিট এবং ক্রেডিট কি মিলল? দেখেন তো, ডেবিট ক্রেডিট কি মিলেছে? What do you think? না স্যার। দেন আমি যে বছর এটাকে সেটেল করব তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এখন? The extra amount of expense should be charged in statement of profit or loss. কত টাকা চার্জ করতে হবে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে? $50,000. আমি কি বুঝতে পারলাম কথাটা? Is it any confusing thing? Yes, please. আমরা কি বুঝতে পারলাম? Clear. Okay, ঠিক একইভাবে if we need to settle in $150,000, what would be the entry? যদি $150,000 সেটেল করতে হয়, প্রভিশন আমি তো অলরেডি বুক করে ফেলছি 200,000, so 200,000 should be debited, তা না হলে তো আমার লেজার ক্লোজ হবে না, বাট আমার ব্যাংক থেকে গেছে মাত্র 150,000. নাও স্টিল ইজ ইট ওকে? ডেবিট ক্রেডিট কি মিলল? না স্যার। তাহলে হোয়াট উড বি দ্য ক্রেডিট এন্ট্রি? যেটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস কে এক্সপেন্সটাকে কমাই দিতে হবে, রাইট? কারণ আমি বেশি এক্সপেন্স বুক করে ফেলছি লাস্ট ইয়ারে, দ্যাট ইউ নিড টু চেঞ্জ ইন দ্য কারেন্ট ইয়ার থিং। সো আমরা কি মোটামুটি ক্লিয়ার হলাম যে হাউ টু রিভিউ দ্য প্রভিশন থিং? প্রতি বছর আমি যখন রিভিউ করব
provision amount that could be changed that we need to evaluate যদি এটা increase করতে হয় so increase এর double entries will remain same expense debit provision credit again provision settlement এর ক্ষেত্রেও একই রকম কাজ আমরা করলাম and if we need to reduce that provisions we need to credit the expense thing আমাকে এক্সপেন্সটা কমাই দিতে হবে so that is how we can review the provision we can provide the accounting entry for provisions and in different scenario how we settle the provisions and what will be the accounting entry to settling the provision amounts you got the point please confirm me জি স্যার okay তানজিম কি কনফার্মেশন দিল নাকি কোনো কোশ্চেন Yes, sir. Perfect. So now আমরা যদি একটু তাহলে আমরা অনেকটুকু টপিক বলে ফেলছি অলরেডি এবং অনেকটুকু কভার হয়েও গিয়েছে আমাদের এই প্রভিশন এটার সাথে বিকজ অনেকগুলো সিনারিওর সাথে আমরা বলেছি আমরা এটা নিয়ে কথা বলেছি অলরেডি রাইট প্রেজেন্ট অব্লিগেশন কনস্ট্রাকটিভ অব্লিগেশন এটা একটা এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি এটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন বাট স্টিল একবার একটা গ্ল্যান্স একটু দেখে ফেলেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সাথে কতটুকু কানেকশন আছে apply the IS 37 recognition criteria. A manufacturer gives warranties at the time of sale to purchasers, customers of a product. Under the terms of the contract for sale, the manufacturer undertake to make good by repair or replacement manufacturing defects which become apparent within 3 years from the date of sales based on past experience probable যেটা আমরা বলছি that were be able to claim under warranty so এখন আপনাকে বলতে হচ্ছে যে অব্লিগেশন কিনা of course যেহেতু আপনি তাকে অব্লিগেশন দিয়েছেন মানে ওয়ারেন্টি দিয়েছেন প্রেজেন্ট অব্লিগেশন আছে লিগ্যাল অব্লিগেশন আছে probable কিনা probable conclusion যেহেতু আমার বেস্ট এস্টিমেট কস্ট মেকিং আন্ডার ওয়ারেন্টি সোল্ড বাই দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড হয় সো অফ কোর্স উই নিড টু বুক প্রভিশন সো এই কথাগুলো আমরা অলরেডি বলেছি ইভেন এটার ক্ষেত্রে আপনি একই রকম জিনিস দেখবেন যে IS 37 অনুযায়ী এটা প্রবাবল হয় কিনা হলে প্রভিশন রাখবেন কিনা ওকে দেন বেসড অন দ্য পাস্ট ইভেন্ট যেটা আমরা বলছিলাম একটু আগে এটার উপর বেস করে প্রবাবল আউটফ্লো এটাও আমরা ডিফাইন করেছি যে প্রবাবল আউটফ্লো বলতে আমরা কি বুঝি রিলায়েবল এস্টিমেট এটাও বলতে আমরা কি বুঝি সেটাও আমরা বলেছি যে রিজনেবল এস্টিমেট যেটা আমরা অলওয়েজ একটা লজিক্যাল রেশনাল আউটকাম অনুযায়ী আমরা আসলে প্রেজেন্ট করি এটাকে আমরা ইউজুয়ালি দুইভাবে নিতে পারি বেসড অন মাই পাস্ট রেকর্ড পাস্ট এক্সপিরিয়েন্স অথবা এটার ক্ষেত্রে আমরা কোনো প্রফেশনাল জাজমেন্ট অথবা অ্যাপ্রোপ্রিয়েট কি বলে রিলায়েবল এস্টিমেট ইন্ডিপেন্ডেন্ট কোনো পার্সনের কাছ থেকে আমরা এস্টিমেশনটা নিতে পারি অ্যাকাউন্টিং এন্ট্রি এটা আমরা অলরেডি যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো এখানে আসলে বলা হচ্ছে যে আমরা প্রভিশন হলে কিভাবে রেকর্ড করব এবং যখন আমি এটা সেটেল করব অ্যামাউন্টটা কত হবে সেটার অনুযায়ী বেসিক্যালি আমাকে কনসিডার করতে হবে নাও এখানে প্রভিশন যখন আমরা রাখবো যদি কোনো বেসিক্যালি আমার রিইম্বার্সেবল কোনো কিছু থাকে যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সো সেটার ক্ষেত্রে আমাকে অফসেট করতে হবে বাকিটুকু আমি নেট এক্সপেন্স হিসেবে দেখাবো সাবসিকুয়েন্ট অ্যাকাউন্টিং বলতে আমরা যে কথাটা বললাম এই যে সাবসিকুয়েন্টলি আমরা কিন্তু ইনিশিয়ালি এটাকে আমরা যদি বলি ইনিশিয়াল সরি এটাকে আমরা যদি ইনিশিয়াল পরেরটাকে আমরা বলবো সাবসিকুয়েন্ট মেজারমেন্ট মানে আমরা সাবসিকুয়েন্টলি আমাদের এই প্রভিশনটাকে কিভাবে দেখাবো সেক্ষেত্রে হায়ার অ্যামাউন্ট অথবা লোয়ার অ্যামাউন্ট এখন এখানে কয়েকটা সিনারিও অনুযায়ী আপনাকে প্রভিশনটা রাখবেন কিনা সেটা আসলে ডিফাইন করতে হবে যদিও এটা একটা সামারি এখানে আছে এই যে এখানে সিচুয়েশন অনুযায়ী আপনি কিভাবে এটা রাখবেন অফকোর্স আমরা এই জিনিসটাতে যাব কোনো ডাউট নাই এটা নিয়ে বাট এর আগে স্টাডি হাবে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি একটু দেখে ফেলি তাহলে আই বিলিভ আমাদের আর কোনো গ্যাপ থাকবে না আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জিনিসগুলোই দেখে আসছি বাট একটা একটা করে একটু সিনারিও বেজ আমরা যাই ফার্স্ট সিনারিটা হচ্ছে ফিউচার অপারেটিং লসেস আপনারা একটু বলেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিউচার অপারেটিং লস অর ডু ইউ নিড টু বুক প্রভিশন ফর দিস আমরা প্রভিশন রাখবো কিনা ফিউচার অপারেটিং লসের জন্য প্লিজ স্পিক আপ ওকে ফিউচার অপারেটিং লস বলতে আমরা যেটাকে বুঝি যে এটা আমার ফিউচার অপারেশনস থেকে আসবে খেয়াল করে দেখেন ফার্স্ট অফ অল ইজ ইট এনি অব্লিগেশন
নো, ইটস নট এনি অব্লিগেশনস। আপনি বিজনেস রান করবেন, প্রফিট করবেন, লস করবেন, প্রফিটও করতে পারেন, হো নোস। আপনি যে বলতেছেন ফিউচার অপারেটিং লস এস্টিমেট করে, ইট ইউ ক্যান কন্ট্রোল ইট, ইউ ক্যান কনভার্ট ইট ইনটু প্রফিট। সো দ্যার ইজ নো অব্লিগেশন ফর ফিউচার অপারেটিং লস, অলওয়েজ রিমেম্বার দিস। সো ফিউচার অপারেটিং লসের জন্য আমরা কখনোই প্রভিশন রাখি না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাট এটা আমার জন্য অফকোর্স, মানে যদি ইম্পেয়ারমেন্টের কোনো ব্যাপার থাকে, অ্যাসেটের কোনো প্রবলেম থাকে, দ্যাট উইল বি কাভার্ড আন্ডার IS 36। বাট নর্মাল অপারেটিং লসের জন্য, ফিউচার অপারেটিং লসের জন্য আমরা প্রভিশন রাখি না। কেন রাখি না? এটা কখনোই আমার জন্য অব্লিগেশন না। ওই যে যেটা আমরা একটু আগে বলছিলাম যে আনঅ্যাভয়েডেবল, আমরা এটাকে চাইলে অ্যাভয়েড করতে পারি। আমরা চাইলেই আমার ফিউচার অপারেটিং লসটাকে প্রফিটে কনভার্ট করতে পারি বাই টেকিং স্ট্র্যাটেজিক ডিসিশন, বাই মিনিমাইজিং মাই কস্ট, ইনক্রিজিং মাই রেভিনিউ, অল আদার স্টেপ আই ক্যান টেক অ্যান্ড উই ক্যান কনভার্ট ইট, we can ignore it, we can avoid that obligation. So that is the point of future operating loss. Crystal clear and loud and clear, future operating লসের জন্য আমরা কখনোই কোনো প্রভিশন রাখি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনারিয়াস কন্ট্রাক্ট। অনারিয়াস কন্ট্রাক্ট যেটাকে আমরা বলি, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ অনারিয়াস কন্ট্রাক্ট? এটি তো আপনাকে ভালো করে বুঝতে হবে। লাইক, যেহেতু এটা কন্ট্রাক্ট, এটা আপনাকে মাথায় রাখতেই হবে, ইটস আ আনঅ্যাভয়েডেবল থিং। ওকে, আমি আপনাকে কি ওয়ার্ড গুলো একটু বোঝানোর চেষ্টা করছি। সো as it is a contract, that's an unavoidable thing, you cannot ignore, you cannot avoid. Now you have to understand what is onerous. Onerous contract বলতে আমরা কি বুঝি, প্লিজ একটু এই জায়গাটা আমাকে হেল্প করেন। onerous contract বলতে আপনারা কি বুঝেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে বলেন, তারপরে আমরা আসতেছি। তালহা brother, you don't want to help me? তালহা কি ম্যারিড? কি ব্যাপার, তালহা চলে গেছে? ওকে, তানজিম আছে শুধু। ওকে, সো আমরা তাহলে একটু তাড়াতাড়ি শেষ করি, যেহেতু 9:30 মতো বেজে গেছে। ইয়েস, ইয়েস, পারফেক্ট, পারফেক্ট। সো তাহলে অনারিয়াস কন্ট্রাক্ট বলতে আমরা যে কথাটা বলছি, দ্যাটস আ লস মেকিং কন্ট্রাক্ট। আমি যদি আপনার কথাটাকে এক এক কথায় বলি, দ্যাটস আ লস মেকিং কন্ট্রাক্ট। যে কন্ট্রাক্ট থেকে আপনার যে বেনিফিটটা আসবে তার থেকে কস্ট ইজ হায়ার, সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ কল্ড অনারিয়াস কন্ট্রাক্ট। এটা আপনারা ঠিক ওই যে IFRS 15-এ যখন একটা জিনিস লস মেকিং কন্ট্রাক্ট অথবা ফিউচার লস আসবে অ্যান্টিসিপেট করলে, ওই পয়েন্টটাতে যখন আমরা যাব IFRS 15 এর সাথে, এটা একটু আমরা রিলেট করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। সো হোপফুলি নেক্সট ক্লাসে আমরা IFRS 15 IAS 12 ওই দিক থেকে যাব। সো লেটস সি অনারিয়াস কন্ট্রাক্টের ওই ডেফিনেশন গুলো আমরা ওইখানেও হয়তো বা একটু রিলেট করার ট্রাই করব। সো যে কন্ট্রাক্টটা আপনি অলরেডি সাইন করেছেন, যেটা ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেনটেন দ্য কন্ট্রাক্ট, and to maintain the contract, the amount of benefit you will get, that is a lower than the cost you need to incur for maintaining the contract. So that's the call অনারিয়াস কন্ট্রাক্ট। যেহেতু এটা লস মেকিং কন্ট্রাক্ট, যেহেতু ইউ হ্যাভ টু ইনকার আ লস, ইউ হ্যাভ টু ইনকার আ কস্ট ফর দ্যাট, নাও ইউ হ্যাভ টু বুক প্রভিশন। আমরা ওইভাবেই একটু চিন্তা করি প্রভিশন রাখার। নাম্বার ওয়ান, অব্লিগেশন, ইয়াস অব্লিগেশন। নাম্বার টু, probable, yes it's a probable that economic benefit will be outflow. Number three, the amount. Now we have to identify the amount, how much we need to provide, the provision amount that we need to reliably estimate. তাহলে এই unavoidable contract কে আমরা রিলায়েবলি এস্টিমেট করার জন্য দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা লোয়ার, খেয়াল করে দেখেন, দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা লোয়ার, একটা হচ্ছে এই কন্ট্রাক্টটা ফুলফিল করার জন্য যে কস্ট লাগবে এইটা, আরেকটা হচ্ছে এটা যদি আমি ক্যান্সেল করে দিই, আমি যদি এটাকে টার্মিনেট করে দিই, এটার কম্পেনসেশন পেনাল্টি কত টাকা হবে, এই দুটোর মধ্যে যেটা লোয়ার, সেটাই হচ্ছে আমার জন্য অনারিয়াস কন্ট্রাক্টের রিলায়েবল এস্টিমেট। এটি আমার জন্য হচ্ছে অ্যামাউন্ট অফ প্রভিশন। অফকোর্স ইটস আ ভেরি সিম্পল থিং। এখানে থেকে যদি আপনি কোনো বেনিফিট পান, এখান থেকে যদি আপনি কোনো অ্যাসেট যেটাকে আমরা আসলে ফিউচারে রিসিভ করতে পারবেন, সেটা যদি ভার্চুয়ালি সার্টেন হয়, সেটা আপনি আলাদা করে রেকর্ড করবেন কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্ট অ্যাসেট হিসেবে অর ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে। বাট দ্য অ্যামাউন্ট অফ প্রভিশন ইউ নিড টু বুক is as per this amount. Of course this is a logical thing যে আপনি কন্ট্রাক্টটা কন্টিনিউ করলে যদি আপনার $50,000 লাগে, আর যদি এটা টার্মিনেট করতে আপনার সে ফর এক্সাম্পল $20,000 আপনাকে পেনাল্টি দিতে হয়, অফকোর্স ইউ উড গো উইথ দ্যাট 20,000 অপশন। আপনি তো অফকোর্স 50,000 অপশনে যাবেন না, $50,000 অপশনে যাবেন না।
That is the concept of onerous contract, loss-making contract. We have to book provision, and the amount should be lower of fulfilling the contract cost and the penalty or compensation. Okay. Number 3, আমরা থার্ড সিনারিওতে যাচ্ছি। সরি, রিস্ট্রাকচারিং, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা একটু আমরা মাথায় রাখবো। রিস্ট্রাকচারিং বলতে আমরা কি বুঝি, এটা একটু ভালো করে বুঝি যে রিস্ট্রাকচারিং মানে কি। রিস্ট্রাকচারিং মানে হচ্ছে আমি আমার বিজনেসের এক্সিস্টিং স্ট্রাকচারটাকে চেঞ্জ করতেছি। ইট কুড বি ইন টু ওয়ে। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারিং, মানে আমি আমার ম্যানেজমেন্ট চেঞ্জ করতেছি, অথবা আমার বিজনেসের নেচারটা, আমি নতুন বিজনেস হয়তো বা অ্যাকোয়ার করতেছি, অথবা আমি আমার এক্সিস্টিং বিজনেস সেল করতেছি অথবা ক্লোজ করতেছি। দ্যাট ইজ কল দ্য রিস্ট্রাকচারিং। এক কথায় যদি আমরা বলি, আমার বিজনেসের এক্সিস্টিং যে স্ট্রাকচারটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করতেছি, আমার অ্যামেন্ড করতেছি। সো সেটার এক্সাম্পল গুলা কি কি? নাম্বার 1, সেল অর টার্মিনেশন অফ লাইন অফ বিজনেস। আমি যদি আমার কোনো লাইন অফ বিজনেসকে সেল করে দিই। ক্লোজার অফ বিজনেস লোকেশনস ইন আ রিজন, আমি যদি কোনো ব্রাঞ্চ অথবা কোনো ইউনিট আমি ক্লোজ করে দিই। রিলোকেশন ফ্রম ওয়ান রিজন টু অ্যানাদার, অনেক সময় আমার শিফটিং হয় না, আমার ব্রাঞ্চটা এক জায়গা থেকে আমি এই জায়গায় শিফট করি। চেঞ্জেস ইন ম্যানেজমেন্ট স্ট্রাকচার, যেটা আমরা বললাম যে আমি হয়তো বা মিডল একটা লেয়ারকে এলিমিনেট করি, যেটা মাঝখানে কোভিড এর পর অনেক হয়েছে আইসিটি ইন্ডাস্ট্রিতে। ফান্ডামেন্টাল রিঅর্গানাইজেশন দ্যাট হ্যাভ এ ম্যাটেরিয়াল এফেক্ট অন নেচার অফ ফোকাস অন এন্টিটিস অপারেশনস, যে আমি আমার এক্সিস্টিং অপারেশনের স্ট্রাকচারটাকে চেঞ্জ করতেছি, যেটার কারণে আমার বিজনেসের অপারেশনে হিউজ একটা ইম্প্যাক্ট আছে। সো দোজ আর দ্য ইভেন্টস that is under restructuring. Okay, so that's the important thing to identify the restructuring. এটাকে আমরা কেন আলাদা করে ইম্পর্টেন্ট বলছি, কেননা আমরা বাকি সব পয়েন্টের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, বাকি সব পয়েন্টের ক্ষেত্রে আমরা মানে আমরা যেভাবে প্রভিশন বুকিং এর কথাটা আমরা বলেছি, বাট রিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে আমরা প্রভিশনের কথাটা আরেকটু অ্যাডিশনাল ভাবে বলছি। এটার রিজন হচ্ছে, টু বুক প্রভিশনস আন্ডার রিস্ট্রাকচারিং আমাকে আরো দুইটা জিনিস ভালো করে ক্লিয়ার হইতে হবে, মানে আরো দুইটা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে টু বিকাম ইট ইজ অ্যান অব্লিগেশন। তার মানে সেই অব্লিগেশনটাকে ফুলফিল করার জন্য, আর অব্লিগেশনটাকে আরো এনহান্স করার জন্য আমাকে ইন অ্যাডিশন টু 3 রেকগনিশন ক্রাইটেরিয়া ফর রিস্ট্রাকচারিং আমাকে আরো দুইটা ক্রাইটেরিয়া চেক করতে হবে। নাম্বার 1, আপনি যে রিস্ট্রাকচারিংটা করবেন সেটার ডিটেইলড ফর্মাল প্ল্যান হয়েছে কিনা, এবং এই ডিটেল ফর্মাল প্ল্যানটা এট দ্য রিপোর্টিং ডেটে হয়েছে কিনা, মানে রিপোর্টিং ডেটের আগে আপনি ফর্মাল প্ল্যানটা সেটেল করেছেন কিনা, ডিটেল ফর্মাল প্ল্যানটা এস্টাবলিশ করেছেন কিনা। এখন ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে যে ডিটেল ফর্মাল প্ল্যান বলতে আমরা কি বুঝি আসলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিটেল ফর্মাল প্ল্যান? ডিটেল ফর্মাল প্ল্যান মানে কি এইটা যে আমরা ডিসিশন নিয়েছি যে রিস্ট্রাকচারিং করব, আমরা একটা বোর্ড মিটিং করেছি রিস্ট্রাকচারিং করব, না, এটাকে ডিটেল ফর্মাল প্ল্যান বলি না। ডিটেল ফর্মাল প্ল্যান বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে, আমি রিস্ট্রাকচারিংটা করব, সেটা কবে করব, এটা কিভাবে করব, এটা করলে কারা কারা এফেক্টেড হবে, এটা করতে কতদিন সময় লাগবে, এই রিস্ট্রাকচারিং এর টোটাল কস্ট কত লাগবে, এইটার ওভারঅল ইম্প্যাক্টটা কিভাবে আমার অর্গানাইজেশনে পড়বে, এই ডিটেল প্ল্যানটা আমাকে বলতে হবে। দ্যাট ইজ কল্ড ডিটেলড ফর্মাল প্ল্যান। এই ডিটেল ফর্মাল প্ল্যানটা অফকোর্স হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড, অ্যান্ড নট অনলি দিস, এটা একটা মেজর পার্ট টু বিকাম প্রভিশনস, টু বুক প্রভিশনস আন্ডার রিস্ট্রাকচারিং। এইটার পর যখনই ডিটেল ফর্মাল প্ল্যান হয়ে যাবে, হওয়ার পর আমরা যদি পরের পয়েন্টটাতে দেখি, এই প্ল্যানটাকে আমার কমিউনিকেট করতে হবে among or with my affected party, মানে আমার যারা affected party আছে, যেমন এমপ্লয়ি, ভেন্ডর, যারাই আছে তাদের সাথে আমার কমিউনিকেশন করতে হবে, so that will create valid expectation among them. তাহলে খেয়াল করে দেখেন, আমরা রিস্ট্রাকচারিং এর জন্য, খেয়াল করেন, আমরা রিস্ট্রাকচারিং এর জন্য তখনই প্রভিশন রাখতে পারবো যখন আমার এই দুইটা ক্রাইটেরিয়া মিট করবে। হ্যাঁ, একটা হচ্ছে আমার একটা ডিটেল ফর্মাল প্ল্যান থাকতে হবে, আরেকটা হচ্ছে আমার ডিটেল ফর্মাল প্ল্যান থাকার পর এটা আমার কমিউনিকেট করতে হবে, যেটা আমাদের যে অ্যাফেক্টেড পার্টি তাদেরকে ভ্যালিড এক্সপেকটেশন তৈরি করে। এখন আমার এই রিস্ট্রাকচারিং করার প্রভিশন বুক করব, বাট সেই ক্ষেত্রে কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো, কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো না,
সেটা এখানে দেওয়া আছে। খেয়াল করে দেখেন, এক কথায় যে কস্টগুলো আমার রিস্ট্রাকচারের সাথে ডিরেক্টলি রিলেটেড, মানে আমার রিস্ট্রাকচারিং তারা ছাড়া হবে না, সেগুলাকেই আমরা বলতেছি হচ্ছে ইনক্লুড করতে পারবো। আর যেগুলো আমার আসলে অনগোয়িং, মানে কি বলে, রেগুলার পয়েন্ট অফ অ্যাক্টিভিটিস অথবা দ্যাটস নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য রিস্ট্রাকচারিং, সেটাকে আমরা যেটাকে আমরা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হিসেবে ডিফাইন করতে পারি না, সেটাকে আমরা ইনক্লুড করতে পারবো না। তাহলে কোন কস্টগুলো ইনক্লুড করতে পারবো? নেসেসারিলি ইন টাইটেল অফ রিস্ট্রাকচারিং, মানে যে কস্টগুলো ডিরেক্টলি রিলেটেড টু দ্য রিস্ট্রাকচারিং, নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য এন্টিটিস অনগোয়িং অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে যেগুলো অনগোয়িং অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না, অনলি রিস্ট্রাকচারিং এর সাথে, এক কথায় যদি বলি সেটা। বাট এখান থেকে আমরা মনে রাখবো যে কোনগুলা আমরা কনসিডার করতে পারবো না, ইনক্লুড করতে পারবো না। আমি যদি কোন স্টাফকে রিটেন করি তাহলে সেটা হবে না, বাট যেগুলো আমার টার্মিনেট করব রিস্ট্রাকচারিং হলে তাদের জন্য রিডান্ডেন্সি বেনিফিটটাকে আমার আনবে। মার্কেটিং কস্ট আসবে না, ইনডিরেক্ট কস্ট। দ্য কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন নিউ সিস্টেম অর নেটওয়ার্ক, নতুন সিস্টেমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, দ্যাটস নট পার্ট অফ দ্য রিস্ট্রাকচারিং, দ্যাটস এ অ্যাডিশনাল পয়েন্ট রিস্ট্রাকচারিং এর পর। অ্যান্ড অপারেটিং লসেস আপ টু দ্য রিস্ট্রাকচারিং ডেট, মানে আমার রিস্ট্রাকচারিং ডেটের পর্যন্ত যদি অপারেটিং লস থাকে, যেটা আলটিমেটলি এমনিও আসবে না, বিকজ অপারেটিং লস কখনোই আমরা প্রভিশন হিসেবে রাখি না। তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি রিস্ট্রাকচারিং এর পয়েন্ট। রিস্ট্রাকচারিংটা একটা আলাদা পয়েন্ট হিসেবেই আসে, কেননা রিস্ট্রাকচারিং এর জন্য প্রভিশনটা একটা সেপারেট কোয়েশ্চেন হিসেবে অনেক সময় আসে। এক্সামে দেখা যায় একটা সিনারিও এভাবে দেয় যে আমার বিজনেসটা হয়তোবা আমি টার্মিনেট করব, ক্লোজ ডাউন করব, হয়তোবা আমি নতুন একটা বিজনেস অ্যাকোয়ার করব, অথবা আমার এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে আমি লেয়ার অফ করব। সেটার উপর বেস করে এখন আপনাকে ইভালুয়েট করতে বলে সিনারিও দেখে, যে আপনি ফার্স্টে এটার জাজমেন্টটা অ্যাপ্লাই করে বলবেন যে এটার প্রভিশন রাখতে হবে কিনা অ্যাজ পার দ্য টু কন্ডিশন, ডিটেল ফর্মাল প্ল্যান, ভ্যালিড এক্সপেকটেশনস। আর যদি রাখতে হয় সেক্ষেত্রে কোন কস্টগুলো আপনি ইনক্লুড করবেন, কোন কস্টগুলো আপনি ইনক্লুড করতে পারবেন না, দোজ দ্য থিং। এরপর আসেন রিপেয়ার মেইনটেনেন্স। হ্যাঁ, অফকোর্স, যদি এটা আপনার মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে এবং অব্লিগেশন হয়, আপনি রাখবেন। ডিকমিশনিং, সো দ্যাটস ইম্পর্টেন্ট পার্ট ওভার হিয়ার। সো এটা একটু সময় লাগবে, 5-10 মিনিট, হোপফুলি এরপরে আমরা শেষ করে দিতে পারবো আমাদের আজকের ক্লাসটাকে এখানে। ডিকমিশনিং কস্ট বলতে কি বুঝি সেটা আমরা IS 16 একটা কথা বলেছিলাম, যে আমরা যখন কোন একটা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টটাকে অ্যাকোয়ার করি অথবা কনস্ট্রাক্ট করি, সেখানে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল যদি কোনো কস্ট থাকে, সেই কস্টগুলোকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। ক্যাপিটালাইজ করতে পারি বলতে এটাকে আমরা ওই প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কস্টের সাথে অ্যাড করে দিতে পারি। ঠিক একই রকম ভাবে যদি আমার এরকম কোনো সিচুয়েশন থাকে যে আমি আমার কোনো প্ল্যান্ট এস্টাবলিশ করার জন্য, আমি যদি কোনো প্ল্যান্ট সেটেল করতে চাই এবং এই প্ল্যানটাকে এস্টাবলিশ করতে গেলে আমার এই ইউজফুল লাইফ শেষে, মানে এই প্ল্যানটাকে ইউজ করার পর 10 বছর, 15 বছর, 20 বছর, হোয়াট এভার, এটাকে আমাকে আবার আগের অবস্থানে ঠিক করে দিয়ে আসতে হবে ওই ল্যান্ডস্কেপটাকে, যেটাকে আমরা ডিকমিশনিং বলি, ডিসম্যান্টেল বলি, এনভায়রনমেন্টাল ডিকমিশনিং বলি। একই কথা, একই পয়েন্ট, একই ইম্প্যাক্ট, এবং অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটাও একই। সো সেটা ক্ষেত্রে আমরা আসলে কি করব? সো সেটার ক্ষেত্রে ফার্স্টে আমাকে IS 37 অনুযায়ী এটার প্রভিশনটাকে আমার বুক করার জন্য ওই যে 3টা ক্রাইটেরিয়া, ফার্স্ট অফ অল হচ্ছে অব্লিগেশনটা আছে কিনা, এটা লিগ্যাল অব্লিগেশনও হতে পারে, কনস্ট্রাকটিভ অব্লিগেশন হতে পারে। নাম্বার 2, এটা প্রবাবল কিনা, ওই যে পার্সেন্টেজ দিয়ে 50%-এর বেশি হলে প্রবাবল। আর নাম্বার 3, আপনি যে 10 বছর পর অথবা 20 বছর পর যে অ্যামাউন্টটা পাবেন, এই অ্যামাউন্টটা রিলায়েবলি এস্টিমেট করতে পারবেন কিনা। যখনই এই 3টা পয়েন্ট আপনার মিট করে যাবে, তখনই আপনি প্রভিশন বুক করবেন। বাট যখন প্রভিশনটা বুক করবেন, এখানে আপনি আর এক্সপেন্স হিসেবে বুক করবেন না, এটাকে আপনি লিখবেন হচ্ছে অ্যাসেট ডেবিট, PPE অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করে দিবেন, কস্টের সাথে প্লাস হয়ে যাবে, অ্যান্ড প্রভিশন credit. That's the first thing you need to put it in your financial statements. But এখানে পয়েন্টটা হচ্ছে হাউ মাচ, অ্যামাউন্টটা কত হবে, what will be the amount of provision that you need to book. কেন? Because the cost will be incurred in future, and practically after 10 or 20 years
ওকে, তো এই যে 10 বছর অথবা 20 বছর পর এটা অ্যারাইজ করবে, মানে এই কস্টটা ইনকার হবে, সো দ্যাট what we need to do, we need to apply the concept of time value of money. Means we need to discount it into present value. এটাকে আমরা বলি ডিসকাউন্টিং। And then we need to do the unwinding as per the process of compounding or finance cost. ওকে, তার মানে আমরা যদি এখানে বেসিক্যালি পয়েন্টটা এভাবে চিন্তা করি যে আমরা যে কাজটা করব এই কাজটা একটা ছোট্ট থিওরিটিক্যাল সামারি এখানে বলার চেষ্টা করলাম। তাহলে আমি এইখানে এই যে অ্যাসেটটাকে ডেবিট করব, প্রভিশনটাকে আমি ক্রেডিট করব, সেই অ্যামাউন্টটা কত হবে, মানে আমার প্রভিশন অ্যামাউন্টটা কত হবে, এটাকে আমার ফার্স্টে কি করতে হবে, স্টেপ 1, ডিসকাউন্ট দ্য ফিউচার value into the present value by appropriate discounting factor, যেটার রেটটা কোশ্চেনে দেওয়া থাকবে এবং এই রেটটাকে আমরা বলছি কস্ট অফ ক্যাপিটাল অর ইন্টারেস্ট রেট অর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে বেসিক্যালি আমার কনসেপ্ট অফ ফার্স্ট স্টেপ। এখন এটাকে আমরা কিভাবে করব, যেমন সে ফর এক্সাম্পল আমি যদি এটা এখানে লাইভ এক্সাম্পলের কথা চিন্তা করি যে ফিউচার ভ্যালু হচ্ছে is $1000 and the cost of capital is 10%, the useful life is 10 years and the original cost of PPE is ধরেন 5 million। নাও স্টেপ 1 যদি আমি আপনাকে এখন করতে বলি, হোয়াট উইল বি দ্য স্টেপ 1? স্টেপ 1 হচ্ছে এই যে প্রভিশন, এই যে আমার এনভায়রনমেন্টাল প্রভিশন, এটাকে আমার এখন প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রেজেন্ট ভ্যালুতে কিভাবে আনবো? স্টেপ 1 এ প্রেজেন্ট ভ্যালুতে আনবো হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, এই 1 মিলিয়নের ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর কিভাবে করতে হবে? ডিসকাউন্ট ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস n। তাহলে 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস n, তার মানে হচ্ছে 1 প্লাস 0.10 টু দি পাওয়ার মাইনাস 10। এখন আমাকে বলেন যে 10 ইয়ার্স এর 10% এর ডিসকাউন্ট ফ্যাক্টর কত আসছে এখানে? কত তানজিম? 1.1 to the power minus 10 minus 0.385, right? ঠিক আছে, এটা আমার কেন জানি মনে হচ্ছে ঠিক না। ঠিক আছে, 0.3855 into 1 million, তাহলে 385,000
$85,543। ওকে, এই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটা ডাবল এন্ট্রি আমি কি দিব? এই যে এটা ডাবল এন্ট্রি দিব হচ্ছে এই যে এন্ট্রিটা আমরা তখন এখানে বলছিলাম। তাহলে অ্যাসেট ডেবিট এত অ্যান্ড প্রভিশন ক্রেডিট এত। এখন আমার অ্যাসেটের প্রপার্টি প্ল্যান্ট নাও দা পিপিই শুড বি। তাহলে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্ট কত হবে? এইটা প্লাস এই অ্যামাউন্টটা, এই দুটোকে অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের টোটাল ভ্যালু, and total PPE divided by useful life 10 should be the depreciation of PPE. That is how we can calculate our depreciation. এটা ডাবল এন্ট্রি কি হবে? depreciation debit accumulated depreciation account credit. That's the step 1. Step 2 কি? Unwinding the finance charge. আনউইন্ডিং আমরা কিভাবে করব? এই যে এটা যেটা আসছে এটা প্রতি বছর আমি 10% করে চার্জ করব। প্রতি বছর আমি 10% করে যখন চার্জ করব তখন এই অ্যামাউন্টটা $38,543 should be charged as the finance cost in the statement of profit and loss. And double entry কি হবে? Finance cost debit provision credit. এই প্রভিশনটা প্রতি বছর আনউইন্ডিং করতে করতে ঠিক 10 বছর পর আফটার এক্সাক্ট 10 years it will become the A1 million, যে অ্যামাউন্টটা আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে এতক্ষণ ধরে কাজটা করলাম। ওকে, so that is how the decommissioning part it will work, and এই কথাটাই এখানে ইন ডিটেলসে দেখবেন বলা আছে এবং সুন্দর করে প্রত্যেকটা ডাবল এন্ট্রি কিভাবে করতে হয় এবং ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট কিভাবে করতে হয় প্রত্যেকটা জিনিস খুব ওয়ান বাই ওয়ান আপনার পয়েন্টটা ক্লিয়ার করা আছে। এন্ড পুরো ব্যাপারটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম, অনেক সময় মানে ডিফারেন্ট এক্সাম্পল আপনাদের এখানে আসতে পারে। সেলফ ইন্স্যুরেন্সের জন্য আমার প্রভিশন রাখতে হবে না, এটা তখনই রাখবো যখন এটা অ্যাকচুয়াল ইভেন্ট হবে। সো এটা আমরা অফকোর্স পয়েন্টটাতে রাখবো। কন্টিনজেন্ট লাইবিলিটি কথাটা অলরেডি আমরা বলছি। কন্টিনজেন্ট লাইবিলিটি আমরা প্রভিশন হিসেবে তখনই বুক করব যখন এটা প্রবাবল হবে, আদারওয়াইজ আমরা এটাকে ডিসক্লোজার দিব আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এবং এটা তখনই কন্টিনজেন্ট লাইবিলিটি হবে যেটাকে আমরা পসিবল অব্লিগেশন বলি। তার মানে হচ্ছে এখানে একটা ছোট ডেফিনেশন আমরা টেবিল আকারে দেখাবো আপনাদেরকে, সেই টেবিলটা দেখলেই হোপফুলি আপনারা বুঝতে পারবেন। এটা আমরা টেবিল আকারে আপনাদেরকে ফার্স্টে দেখাবো ডিসিশন ট্রিটা, তারপর আমি এটাকে একটা সামারি করে দেব। কন্টিনজেন্ট অ্যাসেট ঠিক দ্য রিভার্স অফ কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট অ্যাসেটকে আমরা তখনই অ্যাসেট হিসেবে দেখাতে পারবো যখন এটা ভার্চুয়ালি সার্টেন হবে, আর যদি এটা প্রবাবল হয় তাহলে এটাকে আমরা বলি কন্টিনজেন্ট অ্যাসেট। যেমন আমরা একটু আগে বলেছিলাম পসিবলের ক্ষেত্রে হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি, বাট প্রবাবলের ক্ষেত্রে কন্টিনজেন্ট অ্যাসেট। এবং অ্যাসেট আমরা সবসময় জানি এটা যখনই ভার্চুয়ালি সার্টেন হবে তখনই এটাকে আমরা অ্যাসেট হিসেবে রেকর্ড করতে পারবো অ্যাজ পার দ্য প্রুডেন্স কনসেপ্ট। আদারওয়াইজ এটাকে আমরা ডিসক্লোজার দিতে হবে, এবং যদি এটা পসিবল হয় অথবা রিমোট হয় তাহলে এটার ক্ষেত্রে আমাকে কোনো কিছুই করতে হবে না। সো দোজ আর দ্য বেসিক পার্ট অফ IAS 37। এখানে খুব বেশি কিছু নাই, বাট যে কথাটা আমরা বলছিলাম যে সিচুয়েশন অনুযায়ী প্রভিশন রাখবো কিনা এটা একটা সামারি এখানে আমরা বলে দিচ্ছি। রিস্ট্রাকচারিং হ্যাঁ রাখবো যদি এটা আমার ওই যে বাইন্ডিং কন্ট্রাক্ট থাকে এবং আমার ওই কন্ডিশন গুলা মিটমাট করে। এই যে রিস্ট্রাকচারিং রিঅর্গানাইজেশন ডিটেল ফর্মাল প্ল্যান থাকবে এবং এটা আলটিমেটলি অ্যানাউন্স হবে পাবলিকলি। যে কথাটা আমরা একটু আগে বলছি যে বোর্ড ডিসিশন ইজ নট সাফিসিয়েন্ট ফর দিস। ওয়ারেন্টি হ্যাঁ প্রভিশন আমরা রাখবো। ল্যান্ড কন্টামিনেশন প্রভিশন রাখবো, একটু আগে আমরা দেখলাম। এরপর অফশোর অয়েল রিগ ডিকমিশনিং প্রভিশন রাখবো। অ্যাবান্ডন লিজহোল্ড 4 ইয়ার্স অনারিয়াস কন্ট্রাক্ট প্রভিশন রাখবো। ট্রেনিং না, এটা কোনো লিগাল অথবা নতুন কোনো ল আসলে দিতেই হবে এরকম কোনো কথা না।
সেলফ ইন্স্যুরেন্স রাখবো না যতক্ষণ পর্যন্ত না নতুন ইনসিডেন্ট না হবে, রাখবো যখন ইনজুরি অথবা ইনসিডেন্ট অ্যাকচুয়ালি হবে। অ্যান্ড মেজর ওভারঅল কস্ট না, এটা IS 16 রাখবো না। অনারিয়াস কন্ট্রাক্ট রাখবো। রিস্ট্রাকচারিং হ্যাঁ রাখবো। এটা উপরেরটা একই জিনিস। তার মানে এখানে আসলে আমরা কোন সিচুয়েশনে প্রভিশন রাখবো কখন রাখবো না এটা একটা ছোট্ট সামারি এখানে দেওয়া আছে। সো আই থিঙ্ক আপনারা এটা ইজিলি বুঝতেই পারছেন। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাই দিয়ে বলছিলাম দেখাবো, অথবা যে জিনিসটা দেখানোর জন্য আমি এতক্ষণ আপনাদেরকে একটা ডিসিশন ট্রির কথা বলছিলাম, সেইটা এই ডিসিশন ট্রির কথাটাই বলছিলাম আমি। হ্যাঁ, আমি তো আপনাদের সাথে পড়ছি, বাট এটার সামারিটা আমি আপনাদেরকে বলে দিব। একটা একটা ডিসিশন ট্রিটাকেই আমি টেবুলার আকারে এখানে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। প্রেজেন্ট অব্লিগেশন অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট, এখানে কোয়েশ্চেনের অ্যান্সার আসবে দুইটা, আইদার ইয়েস অর নো। যদি ইয়েস হয় তখন আপনি নেক্সট কন্ডিশনে যাবেন। নেক্সট কন্ডিশনটা কি, যে এটা কি প্রবাবল কিনা। আর যদি নো হয় তাহলে যদি প্রেজেন্ট অব্লিগেশন না থাকে তাহলে এটার আনসারটা, যদি অব্লিগেশনই না থাকে নো, তাহলে এটা ডু নাথিং, মানে এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না। বাট যদি পসিবল অব্লিগেশন থাকে তখন এটা আপনাকে আবার দেখতে হবে এটা কি রিমোট নাকি রিমোট না। রিমোট কি 5% এর কম, যদি রিমোট না হয় তখন এটা আপনাকে বেসিক্যালি ডিসক্লোজ করতে হবে। এবং যদি ডিসক্লোজ করতে হয় অফকোর্স আপনার এটা কন্টিনজেন্ট লায়াবিলিটি হিসেবে ডিসক্লোজ করতে হবে। এরপরে দেখেন প্রবাবল, এই যে যেটা আমরা নেক্সট পয়েন্টটা বললাম, যদি প্রবাবল হয় তাহলে অফকোর্স নেক্সট কন্ডিশনে যাবেন। প্রবাবল না হইলে, যদি রিমোট না হয় পসিবল হয় তখন এটাকে আপনি কন্টিনজেন্ট লায়াবিলিটি হিসেবে দেখাবেন। আর রিলায়েবলি বেস্ট এস্টিমেট, যদি ইয়েস হয় প্রভিশন রাখবেন, আর যদি না হয় তাহলে এটাও কন্টিনজেন্ট লায়াবিলিটি, সেক্ষেত্রে এটাকেও আপনি আলটিমেটলি ডিসক্লোজ করবেন। সো এই ব্যাপারটাকেই আমরা এখন একটা টেবুলার আউটকাম ফরম্যাটে নেওয়ার চেষ্টা করছি। তিনটা থাকলেই হবে। সো এটা হচ্ছে আমার চান্সেস অফ আউটকাম, এটা হচ্ছে ফর অ্যাসেট যেটাকে আমরা বলি ফেভারেবল, আর এটাকে আমরা বলি ফর লায়াবিলিটি অর অ্যাডভার্স, মানে ফিউচার কোন অ্যাডভার্স ইভেন্টের ক্ষেত্রে কি হবে অ্যান্ড প্রভিশনের ক্ষেত্রে কি হবে। ওকে, চান্সেস অফ আউটকাম বলতে আমরা যেটা বুঝাচ্ছি, যেটা একটু আগে আমরা বলছিলাম, যে বেসিক্যালি এটা হওয়ার পসিবিলিটি কতটুকু। যদি এটা রিমোট হয় তাহলে আমরা কি করব, যদি এটা আমার পসিবল হয় তাহলে আমরা কি করব, যদি এটা প্রবাবল হয় তাহলে আমরা কি করব, আর যদি এটা আমার ভার্চুয়ালি সার্টেন হয় তাহলে আমরা কি করব। এই কথাগুলো আমরা এখানে আসলে বলার চেষ্টা করছি, এবং মোটামুটি ভাবে এই কথাগুলো একটু আগে আমরা বলেছি। তাহলে রিমোট হইলে কি হবে, লেস দ্যান 5%। ওকে, যদি লেস দ্যান 5% হয়, অলওয়েজ রিমেম্বার উই ডু নট নিড টু ডু এনিথিং। ডু নাথিং, ডু নাথিং মানে হচ্ছে এটা আমাকে ডিসক্লোজও করতে হবে না, এটা আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ডও করতে হবে না। সো দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার, ডু নাথিং। যদি পসিবল হয়, পসিবল মানে হচ্ছে মোর দ্যান 5% বাট লেস দ্যান 50%। ওকে, তাহলে যদি পসিবল হয় অ্যাসেটের জন্য এটাও ডু নাথিং, কারণ অ্যাসেটটাকে আমরা ডু নাথিং বলছি বিকজ এখানে আমাকে কি করতে হবে, কিছুই করতে হবে না। কন্টিনজেন্ট লায়াবিলিটি যেটাকে আমরা ডিসক্লোজ করব। ওকে, ডিসক্লোজার দিব কন্টিনজেন্ট লায়াবিলিটি। যদি প্রবাবল হয় অ্যাগেন মোর দ্যান 50% বাট লেস দ্যান 95%, সেই ক্ষেত্রে এইটাকে আমরা ডিসক্লোজার দিব, বাট এটা থেকে আর আমরা লায়াবিলিটি বলবো না, এটাকে আমরা বলবো কন্টিনজেন্ট অ্যাসেটস, যেটা ফিউচারে সেটেল হবে, যেটা উইদিন নট কন্ট্রোল, যেটা আমার জন্য ফেভারেবল একটা ইভেন্ট। আর এই ক্ষেত্রে আমরা করব রেকগনাইজ প্রভিশন। ওকে, IS 37 অনুযায়ী এক্সপেন্স ডেবিট, প্রভিশন ক্রেডিট। আর যদি ভার্চুয়ালি সার্টেন হয়, দ্যাট মিনস মোর দ্যান 95%, তাহলে রেকগনাইজ অ্যাজ অ্যাসেট
recognize as liability, তখন আর এটা আনসার্টেনিটি থাকে না, এটা ভার্চুয়ালি সার্টেন। তখন এটার জন্য আমার প্রভিশনের কথা আসে না, তখন এটার জন্য আমার চলে আসে হচ্ছে লাইবিলিটি। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ আওয়ার সামারি ফ্রম আইএস 37। এখানে আই থিঙ্ক আপনাদের কারো কোনো কনফিউশন নাই, যদি থাকে প্লিজ লেট মি নো, আদারওয়াইজ উই ক্যান র্যাপ ইট আপ ফর টুডে। আমরা নেক্সট ক্লাসের টপিক আগেই বলে রাখছি, আগামীকাল আমরা ইনশাল্লাহ IFRS 15, and if it is possible to cover IFRS 15, after that we will go for IAS 12, otherwise IFRS 15 এ আমরা থাকবো ইনশাল্লাহ। and আমরা তাড়াতাড়ি একটু শেষ করার ট্রাই করছি IAS গুলো, so that we can have past year question practice from that particular part. So please তানজিম, তালহা অলরেডি মনে হয় চলে গেছে, let me know আপনার এখানে কোনো কনফিউশন আছে কিনা, and if you check আমাদের স্টাডি হাবে আসলে কোনো কিছু আর রিমেইনিং ছিল না, দ্যাট উই হ্যাভ অলরেডি কাভার্ড অল দোজ থিংস। সো আপনাদের হোমওয়ার্ক যদি আমি বলি, এটার কুইজ গুলো একটু দেখবেন, সামারি অ্যান্ড কুইজ, এবং প্র্যাকটিস কোয়েশ্চেন রিলেটেড টিস টপিক যদি আপনি একটু দেখেন, দ্যাট উড বি বেটার। যে IAS 37 অনুযায়ী অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং জ্ঞান পাওয়ারের এইখানে আপনি যদি যান, সো এই কোয়েশ্চেনটাকে আপনি কিভাবে আনসার করবেন সেটা এখানে দেখতে পারবেন। সো আপনারা প্রত্যেকটা টপিকের দেখবেন যে রিলেটেড কোয়েশ্চেন্স গুলো এখানে দেওয়া থাকবে এবং চ্যাপ্টার কুইজ গুলো এখানে দেওয়া থাকবে, ইউ ক্যান ইজিলি ডু দ্য প্র্যাকটিস। সো আমরা তাহলে শেষ করছি আজকের টপিকটা এখানেই। সো সি ইউ অন নেক্সট ডে টুমরো, and hopefully we will be covering IFRS 15 revenue. Okay, thank you.